আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে নিয়ে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সব কিছু পারফেক্ট কিনা আমিও একটু চেক করে নিচ্ছি। সো সবাই আমরা কি করব, একটু লাইভ ক্লাসটিতে দ্রুত যুক্ত হয়ে যাব। আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় একদম ঠিক 9টায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো সবাই একটু আমরা দ্রুত চলে আসব। সো আমি আমাদের ক্লাসের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, ওকে? আচ্ছা, ওকে। সো তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবা। কিছুক্ষণের মধ্যেই আমি পিন্ট কমেন্ট আকারে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওকে? সো এই তো সবাই চলে আসতেছো, ওকে? সো সবাই আমরা দ্রুত একটু চলে আসি, সবাই একটু দ্রুত চলে আসি ভাইয়া, ওকে? সবাই একটু দ্রুত চলে আসি। যারা অলরেডি জয়েন করে ফেলেছেন তারা অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দেন, ওকে? আচ্ছা, ওকে। আজকে কিন্তু আমরা কোন অধ্যায় করব? আমরা কিন্তু অলরেডি শুরু করছিলাম কি আমাদের উচ্চতর গণিতের কণিক অধ্যায়টা। কণিক অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে জাস্ট কয়েকটা টপিক যদি আমরা ভালো মতো ক্লিয়ার করে রাখতে পারি, আমরা A to Z ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ। সো আমরা কিন্তু পর্ব 1 অর্থাৎ কালকের ক্লাসে অর্ধেক পা শেষ করছি। আজকে পর্ব 2 নাম্বার ক্লাস। আজকে ইনশাল্লাহ A to Z আমরা শেষ করবো, যে বাকি যে আর কয়েকটা টপিক আছে, ওকে? আচ্ছা, সো সবাই আমরা একটু দ্রুত চলে আসি, ঠিক আছে? সবাই একটু দ্রুত চলে আসি, দেন আমরা কথাবার্তা বলা শুরু করব। আজকে কি খেলা ফাইনাল খেলা দেখে তোমরা অনেকেই ক্লাসে আসতে দেরি করতেছো নাকি? হাই, ওকে, দ্রুত চলে আসো। তোমাদের জন্য কিন্তু আমি খেলাটাও দেখতে পারতেছি না, জাস্ট তোমাদের ক্লাসটা শেষ করে তারপরে যদি খেলা থাকে তখন আমাকে দেখতে হবে, ওকে? সো আমরা একটু দ্রুত চলে আসি, ওকে? আচ্ছা, সো আমি আর 30 সেকেন্ড সময় নিব তোমাদের কাছ থেকে, যে আমরা দ্রুত তাহলে ক্লাসটা শুরু করে দিব। সো আমি কালকে কিন্তু তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসটা নিছিলাম। আজকে আমাদের স্মার্ট বোর্ডের পুরোপুরি আমরা প্রবলেমটা সলভ করতে পারি নাই, বাট আজকে হয়তো আমরা স্মার্ট বোর্ডেই ক্লাস করতে পারবো। তোমরা আমাকে দেখবা, কোনো সমস্যা নাই। সো আলটিমেটলি এখানে আমরা গ্রাফিক্স ট্যাব দিয়ে ক্লাস করব, কিন্তু তোমরা আমাকে দেখতে পারবা। সব কিছু আগের মতোই থাকবে। আমরা 100% এখনও প্রবলেমটা সলভ করতে পারি নাই, বাট কোনো সমস্যা নাই। কালকের মতো তোমাদের মনোযোগ হারাই যাবে না, ভাইয়াকে সব সময় দেখতে পারবা ক্লাসের মধ্যে, ওকে? সো আমরা আজকে কি খেলার জন্য উপস্থিতি এই বাজে অবস্থা নাকি? কিছু বুঝতেছি না। সবাই কি খেলা দেখতে ব্যস্ত? ওকে, ওকে, এই তো সবাই চলে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। সো সবাই একটু দ্রুত চলে আসো, ঠিক আছে? ওকে, সো যারা পড়াশোনার প্রতি সিরিয়াস তারা অলরেডি চলে আসছি আমরা, ঠিক আছে? আর যারা খেলা দেখতেছো তারা খেলাই দেখো, সমস্যা নেই। ক্লাস তো রেকর্ড থাকবে, আলটিমেটলি করে নিতে পারবা। বাট লাইভে ক্লাসগুলো করলে কি হয়, তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি সেটা ইজিলি আমাকে করতে পারো, দেন আমরা সাথে প্রবলেমটা সমাধান করতে পারি, ওকে? সো তোমরা যারা চলে আসছো সবাইকে ধন্যবাদ। ওকে, সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা, কেমন আছো তোমরা? এখন আমরা আর বেশি সময় নিব না, চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই, ঠিক আছে? আজকে আমরা কি করব, আমাদের দেখো আমরা করব কণিক পর্ব 2। দেখো আমি শুরুতে একটু বলে নিচ্ছি, আমরা স্মার্ট বোর্ডের প্রবলেমটা এখনও 100% ঠিক করতে পারি নাই। আমি স্মার্ট বোর্ডের সাথে গ্রাফিক্স ট্যাব কানেক্ট করে তোমাদের ক্লাসটা নিচ্ছি, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা আমাদের বেশি কথা না বলিয়ে আমরা কাঙ্ক্ষিত ক্লাসটাই চলে যাই। দেখো তো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে ভাইয়া আমাদের কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 হলে উপবৃত্তটি কি আকার
আকার কি হয় এটা কিন্তু আমি কালকের ক্লাসে অলরেডি শিখাইছিলাম এবং সুন্দর করে আমার হচ্ছে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপরে সরলরেখা, বৃত্ত, এটার ক্ষেত্রে আমি সব কিছু নোট করাই দিয়েছিলাম। তো সবাই একটু কমেন্ট সেকশনে বলার ট্রাই করো দেখি ভাইয়া, সবাই একটু কমেন্ট সেকশনে বলার ট্রাই করো যে ভাইয়া এটার অ্যান্সার কি হইতে পারে, এটার অ্যান্সার কি হইতে পারে। আমি কিন্তু কালকে পড়াইছি, সো আজকেও পড়াবো, সমস্যা নাই, আজকেও বলে দেবো, বাট তোমরা একটু আগে ট্রাই করো, তোমরা আগে একটু ট্রাই করো। এই তো এশা অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বৃত্ত হবে। আচ্ছা ঠিক আছে, সো বাকি সবাই একটু দ্রুত ট্রাই করো, বাকি সবাই একটু দ্রুত ট্রাই করো। দেখো আমাদের কি বলছে যে কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা যদি শূন্য হয়, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে আমাদের আলটিমেটলি সেটা কি নির্দেশ করবে, সেটা কি নির্দেশ করবে ভাইয়া, সেটাই হচ্ছে আমাদের চাইছে। সো অলরেডি তো অ্যান্সার করে ফেলতেছো তোমরা, বৃত্ত, হ্যাঁ সাবাস, ধন্যবাদ। সো আমাদের অ্যান্সারটা কী হবে ভাইয়া, উৎকেন্দ্রিকতা। আমি কিন্তু তোমাদেরকে নোট করাই দিয়েছিলাম যে ভাইয়া আমরা কি জানি যে ভাইয়া ই ইকুয়াল টু যদি 0 হয়, ইকুয়াল টু অর্থাৎ উৎকেন্দ্রিকতা দেখো, এই উৎকেন্দ্রিকতা দেখো আমি তোমাদেরকে একটু এই ই মানে কি বুঝাচ্ছি আমরা, উৎকেন্দ্রিকতা, এই উৎকেন্দ্রিকতার আর একটা নাম হচ্ছে বিকেন্দ্রিকতা, এটাও মাথায় রাখবা, বিকেন্দ্রিকতা, এটাও মাঝে মাঝে পরীক্ষার হলে থাকে। ওকে, সো ইটা কি ভাইয়া, আমাদের উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা আমরা প্রকাশ করতেছি। এখন এই ই এর মান যদি 0 হয়, অর্থাৎ ই এর মান যদি আমাদের 0 হয়, তখন আমরা এটাকে কি জানি, এটা জানি হচ্ছে ভাইয়া আমাদের বৃত্ত। তার মানে আমাদের অ্যান্সারটা কি, দেখো এখানে কি বলা আছে যে ভাই উৎকেন্দ্রিকতা শূন্য হলে, উৎকেন্দ্রিকতা কি শূন্য, উৎকেন্দ্রিকতা শূন্য হলে আমাদের কি অ্যান্সারটা হবে, আমাদের হচ্ছে বৃত্ত হবে। ওকে, সো আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া আমাদেরও যদি উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু 1 হয়, তাহলে কি হবে, সবাই একটু বলো দেখি, কালকে নোট করা দিয়েছিলাম, দেখি কার মনে আছে, দেখি ভাইয়া কার মনে আছে, সবাই একটু আমাকে বলো যে আমাদের ই এর মানটা যদি 1 হয়, ই এর মানটা 1 হলে আমরা কি জানি, দেখো ই এর মানটা 1 হলে আমরা জানবো হচ্ছে পরাবৃত্ত। সো উৎকেন্দ্রিকতার মান যদি আমাদের কি হয় 1 হয়, তাহলে আমরা কি বলবো যে ভাইয়া পরাবৃত্ত। আবার দেখো ই এর মানটা যদি আমাদের 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়, সেটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া, সেটাকে বলতে পারবো হচ্ছে উপবৃত্ত, সেটাকে কি বলতে পারবো, উপবৃত্ত। তারপরে দেখো ই এর মানটা যদি 1 থেকে বড় হয়, সেটাকে আমরা বলতে পারবো ভাইয়া অধিবৃত্ত, সেটা কি অধিবৃত্ত, সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, সেটা কি ভাইয়া আমাদের অধিবৃত্ত। আবার দেখো সরল রেখার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম যে ভাইয়া ই ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, অর্থাৎ অসীম, উৎকেন্দ্রিকতা অসীম হলে আমাদের সেটাকে বলবো আমরা সরল রেখা। সো এই কয়েকটা ইনফরমেশন আমাদের কি করতে হবে, কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। দেখো আমরা উৎকেন্দ্রিকতা 0 হলে কি শিখছি ভাইয়া বৃত্ত, উৎকেন্দ্রিকতা 1 হলে পরাবৃত্ত, উৎকেন্দ্রিকতা আমাদের কি 1 থেকে বড় এবং 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হলে উপবৃত্ত, এবং 1 থেকে যদি বড় হয় তাহলে আমরা সেটাকে বলবো অধিবৃত্ত, এবং ই ইকুয়াল টু যদি ইনফিনিটি অর্থাৎ আমাদের যদি অসীম হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো সরল রেখা। সো সবার ক্লিয়ার ভাইয়া, এটা বলো তো দেখি আমাকে, সবার ক্লিয়ার কিনা, এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা। আমরা কিন্তু কালকেও আলোচনা করছিলাম, আজকেও তোমাদেরকে নোট করাই দিলাম। দেখো আমার ক্লাস করার সময় আলটিমেটলি তোমরা কেউই হচ্ছে নোট করবে না, কারণ আমি এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিব। ওকে, এখন জাস্ট আমার মনোযোগ দিয়ে কথা শুনবা, আমি অনেক কিছু নোট করাই দিব, এখন নোট করার দরকার নাই, তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে যে নোটের প্রতি গুরুত্ব বেশি দিছো, কথা বুঝো নাই। সো আলটিমেটলি এখন জাস্ট কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো, আমরা এই পুরো দাগানো স্লাইডটা দিয়ে দেবো। দাগানো স্লাইডটা পেতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমরা দাগানো স্লাইডটা পেয়ে যাবে। আর হচ্ছে তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, দেখো আমাদের পিন কমেন্টে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত পরের কোশ্চেনে চলে যাব। আমরা পরের কোশ্চেনে যদি যাই, দেখো পরের কোশ্চেনটা কি বলছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে পড়ো, যে আমাদের x-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস y-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 1, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত ভাইয়া, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, এটা তোমার কাছে চাইছে, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। ভাই তাহলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি ভাই, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করি, 0 তাই না, কেন্দ্র মানেই আমরা কি করি, কেন্দ্র মানেই হচ্ছে 0 কেন্দ্র মানেই হচ্ছে 0 দ্বারা প্রকাশ করি। ওকে, তার মানে এখানে আমাদের x ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, আবার y ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। তাহলে দেখো এখানে x এর মান কত আর y এর মান কত ভাইয়া, এখানে x এর মান কত আর হচ্ছে y এর মান কত। দেখো এখানে আমাদের আদর্শ সমীকরণটা দেওয়াই আছে যে ভাইয়া x-1 হোল স্কোয়ার, আবার এখানে y-2 হোল স্কোয়ার। তার মানে x এর জায়গায় বসাই দাও, x এর জায়গায় কি বসাই দেবো, x-1 ইকুয়াল টু 0, আবার আমরা কি করব, y এর জায়গায় x-2 ইকুয়াল টু 0 বসাই দিলাম। ওকে, এখন দেখো আমরা কেন্দ্রটা ইজিলি পেয়ে যাবো যে ভাই আমাদের কত আসতেছে, এখানে কেন্দ্র x ইকুয়াল টু হচ্ছে 1, আবার y ইকুয়াল টু আসতেছে 2, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক আসতেছে 1,2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো কোনটা রাইট অ্যান্সার আমাদের, 1,2
1,2 এই তো তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া এসে অ্যান্সার করছো, সুজন অ্যান্সার করছো, ধন্যবাদ। যে আমাদের কী রে কোনটা অ্যান্সার হবে, যে ভাইয়া ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে, ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে ভাইয়া 1,2। সো খুবই সিম্পল প্রশ্ন। দেখো আমাদের উৎকেন্দ্রিকতা, তারপরে হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে কোনটা কোনটা সূত্র গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কালকের ক্লাসে সুন্দর মতো নোট করে দিয়েছিলাম, পরাবৃত্তের ক্ষেত্রেও দিয়েছিলাম এবং উপবৃত্ত বা অধিবৃত্তের ক্ষেত্রেও দিয়েছিলাম। ওকে, সো যারা কালকের ক্লাসটা করোনি অবশ্যই কালকের ক্লাসটা করে ফেলবা। ওকে, পর্ব 1 ক্লাসটা করে ফেলবা। সো চলো আমরা আর সময় নষ্ট না করে আমরা পরের কোশ্চেনে চলে যাই ভাইয়া। পরের কোশ্চেনটা দেখো তো ভাইয়া কি বলছে। এই পরের কোশ্চেনটা মজাদার একটা প্রশ্ন, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। পরের কোশ্চেনটা আমাদের দেখো কি বলছে, যে ভাইয়া 9x² + 16y² + 18x - 64y - 199 = 0 সমীকরণ দ্বারা সূচিত আমাদের কণিকের প্রকৃতিটা কী হবে? অধিবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। সবাই একটু আমাকে চেষ্টা করে দেখি যে ভাইয়া এটা কি হবে, কি হবে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু চেষ্টা করো যে ভাইয়া পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি হচ্ছে বৃত্ত। সো এই তো প্রেমা চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো সবাই অ্যান্সার করতেছো যে ভাইয়া সি হবে, সি হবে, উপবৃত্ত, উপবৃত্ত। দেখো আজকের ক্লাসে আমি একটা জোস টেকনিক শেখাবো, তুমি এই টাইপের কোশ্চেন দেখা মাত্রই হচ্ছে অ্যান্সার করতে পারবা মাত্র 1 সেকেন্ডে। জাস্ট খালি প্রশ্নটা পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, পড়লেই অ্যান্সারটা পেয়ে যাবা। সো দেখো এটা আমি একটা নোট করাই দিব। সো সবাই একটু গুরুত্বের সাথে আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? সবাই একটু গুরুত্বের সাথে কি করবা, কথাগুলোর মনোযোগ দিয়ে শুনবা। দেখো আমি একটু তোমাদেরকে বাংলা ভার্সন করে করে লিখে দিই। দেখো আমরা শর্টকাট শিখবো। সো দেখো আমাদের এই প্রকৃতি নির্ণয়ের মোট 3টা শর্টকাট আছে। মোট কয়টা শর্টকাট আছে ভাইয়া? মোট 3টা শর্টকাট আছে। এখন আমরা এই প্রকৃতি নির্ণয়ের সব থেকে যেটা খুব সহজেই মনে রাখা যায় সেটা আমি তোমাদেরকে শিখাবো। সো দেখো আমাদের যদি কখনো পরীক্ষার প্রশ্নে দেখো যে ভাইয়া x² এবং y² এর সহগ সমান, x², দেখো 1 নাম্বার কন্ডিশনটা দেখো আমাদের যে x² ও y² এর সহগ সমান, ঠিক আছে? সহগ সমান xy যুক্ত পদ নাই এবং আমাদের xy যুক্ত পদ নাই, তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। তাহলে এটাকে আমরা বলবো বৃত্ত। ওকে, আমি আগে তোমাদেরকে, যারা এখনো পারো নাই প্রশ্নটা, কোনো সমস্যা নাই, আমি আগে কন্ডিশনগুলো তোমাদেরকে বুঝাই দিই যে ভাইয়া কখন সরলরেখা হয়, কখন বৃত্ত হয়, কখন উপবৃত্ত, কখন অধিবৃত্ত, কখন পরাবৃত্ত, এটা আগে ক্লিয়ার করে দেই, তারপরে ইনশাল্লাহ তোমরাই নিজে থেকে পারবা। দেখো আমাদের কি ভাইয়া প্রথম কন্ডিশনটা আমরা শিখলাম যে ভাইয়া x² ও y² এর সহগ সমান এবং আমাদের যদি xy যুক্ত পদ না থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো বৃত্ত। এখন দেখো আমাদের ঠিক একই কন্ডিশনে দেখো এই 2 নাম্বার কন্ডিশনটা দেখো ঠিক একই রকম যে ভাইয়া x² ও y² এর সহগ সমান হবে, সহগ সমান, আমি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সহগ সমান, দেখো সহগ সমান কিন্তু আমাদের যদি xy যুক্ত পদ থাকে, আমি টিক চিহ্ন, দেখো এখানে ক্রস দ্বারা বুঝাচ্ছি আমি নাই, আর এখানে টিক চিহ্ন দ্বারা বুঝাচ্ছি আছে, তাহলে দেখো xy আছে, এটাকে আমরা বলবো কি রে? উপবৃত্ত। এটাকে বলবো আমরা উপবৃত্ত, ঠিক আছে? এটাকে বলবো আমরা উপবৃত্ত, ঠিক আছে? এটাকে কি বলবো ভাইয়া? উপবৃত্ত। এখন দেখো xy, দেখো x² ও y², 3 নম্বর কন্ডিশনটা একটু লক্ষ্য করো যে ভাইয়া x² ও y² এর সহগ যদি হয় অসমান, সহগ অসমান এবং আলটিমেটলি xy যুক্ত পদ থাকুক আর না থাকুক, xy যুক্ত পদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এবং xy যুক্ত পদ আছে বা নাই, দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যদি আমাদের সহগ অসমান হয় ভাইয়া, কি সহগ অসমান হয় তাহলে আমরা কি করতে পারবো? এটা হচ্ছে উপবৃত্ত। এটাও হবে আমাদের কি ভাইয়া? উপবৃত্ত। আর যদি দেখো আমাদের 4 নাম্বার কন্ডিশনটা একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, 4 নাম্বার কন্ডিশনটা হচ্ছে x² ও y², দেখো x² ও y² এর যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, যদি একটা প্লাস সহগ হয়, দেখো একটা প্লাস সহগ এবং একটা মাইনাস, প্রথমেরটা প্লাস পরেরটা মাইনাস, অথবা আমাদের কি থাকতে পারে? এইটা মাইনাস, অথবা প্রথমেরটা প্লাস পরেরটা মাইনাস, বা প্রথমেরটা মাইনাস পরেরটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভাইয়া অধিবৃত্ত। সেটাকে কি বলবো রে? অধিবৃত্ত, ঠিক আছে? অধিবৃত্ত। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো আমরা কখন বৃত্ত হবে, কখন আমাদের উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, এটা শিখে ফেললাম। এখন দেখো xy, দেখো এটাও গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় আসে। যদি কখনো দেখো যে ভাই xy = একটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে, মানে 1 2 3 4 যাই থাকুক না কেন, এই সমীকরণটাকে কি নির্দেশ করে? এটা হচ্ছে অধিবৃত্ত নির্দেশ করে। এটা কি ভাইয়া?
অধিবৃত্ত নির্দেশ করে। এটা কি নির্দেশ করবে? অধিবৃত্ত নির্দেশ করবে। তারপরে দেখো আমাদের পরাবৃত্তর ক্ষেত্রে কি ভাইয়া এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে কোনো একটা থাকবে, অর্থাৎ আমরা আদর্শ সমীকরণ কি জানি যে ভাইয়া এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অর্থাৎ আমাদের যদি একটা থাকে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের মধ্যে যদি একটা থাকে মধ্যে যদি জাস্ট একটা থাকে তাহলে আমরা কি বলবো? সেটাকে পরাবৃত্ত। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? পরাবৃত্ত। তাহলে দেখো আমি কয়েকটা কন্ডিশন তোমাদেরকে লিখে দিলাম, আশা রাখি যদি পরীক্ষায় আসে এই কন্ডিশন থেকে তাহলে এগুলো থেকেই আসবে। সো আমি আবারও একটু তোমাদেরকে রিমাইন্ডার করে দিই। দেখো কি কি আছে আমাদের। যে প্রথম কন্ডিশনটা ছিল যে ভাইয়া এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই যুক্ত যদি পদ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো বৃত্ত। আবার দেখো দ্বিতীয় কন্ডিশনটা যে ভাইয়া এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং যদি এক্স ওয়াই যুক্ত পদ থাকে সেটাকে বলবো আমরা উপবৃত্ত। তারপরে কন্ডিশনটা দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যদি আমাদের সহগ অসমান হয়, আমাদের এক্স ওয়াই যুক্ত পদ থাকুক আর না থাকুক ডাজেন্ট ফ্যাক্ট, সহগ অসমান হলে সেটাকে আমরা বলবো উপবৃত্ত। তারপরে দেখো এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের মধ্যে যদি একটা প্লাস সহগ আর একটা মাইনাস থাকে, অর্থাৎ ধরো 2x স্কোয়ার আবার হচ্ছে মাইনাস 2y স্কোয়ার, ধরো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, এরকম প্লাস মাইনাস থাকলে আমাদের কি হবে? অধিবৃত্ত। তারপরে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মান থাকলে সেটাও হবে আমাদের অধিবৃত্ত। পরাবৃত্ত কখন হবে ভাই? এক্স এবং ওয়াই এর যে কোনো একটার উপরে স্কোয়ার থাকবে। ওকে, তো সবার ক্লিয়ার কিনা ভাইয়া? বলো দেখি সবার ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলো দেখি যে ভাইয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা? দ্রুত তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তার মানে দেখো আমাদের এই প্রশ্নটা কি ছিল যে ভাইয়া 9x স্কোয়ার দেখো 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। তাহলে দেখো আমাদের x এর সহগ এবং y এর সহগ কি আছে ভাই? x এর সহগ এবং y এর সহগ আলাদা, তার মানে অসমান। দেখো x স্কোয়ার ও y এর সহগ যদি অসমান হয় তাহলে আমরা কি শিখছি? উপবৃত্ত। তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে কি রে? সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি? সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার, উপবৃত্ত। সো আমরা অধিবৃত্ত কখন হবে, বৃত্ত কখন হবে, পরাবৃত্ত কখন হবে, এগুলোও কিন্তু শিখে ফেলছি। সো এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা, এই নোটটা সুন্দর মতো করে জাস্ট খালি মনে রাখবা, তাহলে এই টাইপের কোশ্চেন তুমি এক দেখাই 2 সেকেন্ডেই অ্যান্সার করে দিতে পারবা। ওকে, আচ্ছা সবার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো আজকের ক্লাসের উপস্থিতি হচ্ছে একটু কম, সবাই খেলা দেখতে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা যারা কষ্ট করতেছো, দেখো তোমরা যারা এই যে খেলা আছে ফাইনাল খেলা বাদ দিয়েও ক্লাস করতেছো, কষ্ট করতেছো, সো তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। আসলে তোমরা যে কষ্টটা করতেছো বা পরিশ্রমটা করতেছো এটা যাতে প্রতিদান তোমরা পাও, ঠিক আছে? সো তোমাদেরও একদিন ভালো দিন আসবে, আলটিমেটলি তোমরাও সব কিছু হাসি খুশিতে করতে পারবা। ওকে, সো প্যারা নাই। চলো আমরা একটা খেলা মিস হইলে তোমরা যদি বেঁচে থাকো তাহলে 1000 খেলা দেখতে পারবা, কোনো সমস্যা নাই। সো যারাই আসো না কেন মনোযোগ দিয়ে ক্লাসটা করো। সো দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলা আছে ভাইয়া? নেক্সট কোশ্চেনটা কি বলা আছে একটু দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, সবাই একটু মনোযোগ দাও। ওকে, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখন পরাবৃত্তের উপকেন্দ্র মানে কি ভাইয়া? পরাবৃত্তের উপকেন্দ্র এটা সূত্র কি জানি আমরা? পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় সূত্র কি? দেখো উপকেন্দ্র কালকেই আমি তোমাদেরকে সুন্দর মতো নোট করে দিয়েছিলাম। উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস a, 0, ঠিক আছে? সো আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। সো দেখো এখান থেকে আমাকে পরাবৃত্ত যেহেতু কি ভাইয়া এটা হচ্ছে পরাবৃত্ত। সো পরাবৃত্তর যে কোনো কিছু সমীকরণ সমাধান করতে গেলে তোমাকে কি করতে হবে? ফার্স্ট টাইম যে ভাইয়া আদর্শ সমীকরণে নিয়ে যাইতে হবে, আদর্শ সমিতে নিয়ে যাইতে হবে। এটা কিসে নিয়ে যেতে হবে রে? আদর্শ সমীকরণে নিয়ে যাইতে হবে। সো দেখো আচ্ছা আগের ক্লাসের পিডিএফ পাচ্ছি না। আগের ক্লাসের পিডিএফ পাচ্ছ না কেন ভাই? আগের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য কি করতে হয়? জাস্ট ক্লাসটা শেয়ার করে ইনবক্স করলেই হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। ওকে, সো দেখো আমাদের এইখান থেকে আমি তোমাদেরকে কি বলছিলাম যে ভাই আদর্শ সমীকরণে কিভাবে নিয়ে যাবা ভাইয়া? যে এক্সগুলোকে এক পাশে ওয়াইগুলোকে এক পাশে করে দাও। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু আমাদের মাইনাস ওয়াই চলে আসতেছে। ওকে, এখন দেখো এইটাকে আমাকে কি করতে হবে ভাইয়া? সমীকরণে আনতে হবে। এটাকে কি করতে হবে? সমীকরণে আনতে হবে। তাহলে দেখো আমাদের এইখান থেকে আমরা কিভাবে আমাদের কি সূত্র গঠন করব? এখান থেকে আমরা কিভাবে সূত্র গঠন করব? সো দেখো আমাদের এইখান থেকে যদি আমরা এটাকে এক্স স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা। সো এক্স স্কোয়ার প্লাস 2ab তার মানে 3/2
এক্স, তাহলে দেখো এই যে 3x থাকতেছে ঘুরে উল্টে, তার মানে x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ভাইয়া 3 এর উপর স্কোয়ার আবার 2 এর উপর স্কোয়ার। সো দেখো এখান থেকে আমাদের কি আসবে ভাইয়া মাইনাস ওয়াই, তাহলে দেখো এখানে আমরা কি এই জিনিসটা এক্সট্রা নিছি না যে 9/4, তার মানে এখানে আমরা কি করে দিব প্লাস 9/4 করে দিব, এখানেও কি করবো ভাইয়া প্লাস 9/4 করে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে সূত্র গঠন হয়ে গেছে অলরেডি আমাদের x প্লাস আমাদের কত ভাইয়া 3/2 হোল স্কোয়ার, এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি আসতেছে দেখো, আমরা যদি এখান থেকে কি করি মাইনাসটা কমন নেই, দেখো মাইনাস আমাদের কি হবে এটা 4 না মাইনাস ওয়াই আমাদের প্লাস মাইনাসে মাইনাস 9/4 আসতেছে। সো দেখো আমাদের কি লাগবে এর মানটা লাগবে, তাহলে দেখো ভাইয়া আমাদের এর মানটা এখানে কত আসতেছে যে ভাইয়া এখান থেকে আমরা -4 ইন্টু -1/4 y মাইনাস 9/4 লিখি, তাহলে দেখো এই যে আমাদের 1/4 -1/4টা কি আসতেছে এর মান আসতেছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এর মানটা যদি লিখতে চাই যে ভাইয়া এর মানটা কত, এর মানটা আমরা পেলাম -1/4, ঠিক আছে। সো এখন এক্স এর জায়গায় এবং দেখো আমরা কি করব মানটা বসাই দিব, এর মানটা বসাই দিব, এর মানটা কি করব ভাইয়া বসাই দিব। সো দেখো লেখা একটু খারাপ হইতে পারে কারণ আমি স্মার্ট বোর্ডে গ্রাফিক্স ট্যাব কানেক্ট করে তোমাদেরকে পড়াচ্ছি। দেখো তোমরা কালকে হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস করতে গিয়ে অনেক সমস্যা যে ভাইয়া আলটিমেটলি মনোযোগ ধরে রাখতে পারি না, এই জন্য দেখো এইভাবে ক্লাসটা নেওয়া হতে আমরা হচ্ছে 2-1 দিনের মধ্যে হয়তো স্মার্ট বোর্ডের প্রবলেমটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো এখানে কি বলছে ভাইয়া, এখন আমাদের এক্স ইকুয়াল টু এ আবার বসাইতে হবে কি ভাইয়া y ইকুয়াল টু 0, তার মানে x আমি কি বলছিলাম যে সবসময় তোমরা y স্কোয়ার ইকুয়াল টু 4ax এটার সাথে তুলনা করবা, তার মানে দেখো ভাইয়া আমাদের x এর মান কত, এখানে x এর মান হচ্ছে y মাইনাস 9/4, ঠিক আছে, y মাইনাস আমাদের কি হবে রে 9/4, তাহলে দেখো y মাইনাস 9/4 x এর মান বসাই দিলাম আমরা ইকুয়াল টু এর মান কত -1/4, তাহলে দেখো এখান থেকে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারবো -1/4, আমাদের এখান থেকে লিখতে পারবো হচ্ছে প্লাস 9/4, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারতেছি ভাইয়া 4 লসাগু, তার মানে এখানে -1 প্লাস 9, তাহলে দেখো এখানে আসতেছে কত আমাদের জাস্ট খালি 2, এখানে জাস্ট আসতেছে আমাদের কত 8 আসতেছে, তার মানে 4 × 8, তার মানে y2 আসতেছে। আবার দেখো আমরা y এর মান কত জানি ভাইয়া, দেখো y এর মান হচ্ছে x প্লাস 2/3, x প্লাস 2/3 ইকুয়াল টু 0। সো দেখো আমাদের এখান থেকে x ইকুয়াল টু আসতেছে -2/3, তাহলে দেখো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত আসতেছে ভাইয়া, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা খুব ইজিলি পাচ্ছি যে ভাইয়া x এর 2 মাইনাস আমাদের আচ্ছা সরি আমি এখানে 3/2 হবে, ভুল লিখছি 3/2, কারণ এই যে দেখো এখানে আমাদের কত আছে 3/2 আছে, 3/2 আছে। ওকে, সো দেখো আমাদের 3/2 কমা আর এখানে আসতেছে কত ভাইয়া 2, তার মানে আমাদের কোনটার অ্যান্সার সাথে বলতেছে এই যে দেখো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা যে ভাইয়া আমাদের -3/2, 2। সো আলটিমেটলি আমরা সবাই বুঝতে পারছি, সবাই একটু বলো দেখি ভাইয়া সবাই বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি কিনা। আচ্ছা একটা বের করে অপশন টেস্ট করলে হবে, হ্যাঁ তোমার ইচ্ছা, দেখো তোমার ইচ্ছা। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে সো দেখো হ্যাঁ বেশ কিছু আগের ক্লাসের পিডিএফ আসলে দেওয়া পসিবল না, কারণ ওই পিডিএফগুলো আমার কাছেই নাই, ঠিক আছে। ওকে সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা একটু বলো, দ্রুত যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো এবং তোমরা দ্রুত আবার পড়ার টেবিলে বসতে পারবা। ওকে সো চলো আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই ভাইয়া, তাহলে কি হবে দেখো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। নেক্সট প্রশ্নে কি বলছে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো আমাদের এক্সাম ব্যাচ চলমান রয়েছে, যেখানে এখন এই ডিসকাউন্ট অফারে মাত্র 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ 01568252361 এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা পেজে নক করতে পারো। ওকে আচ্ছা সো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নটাই চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা এটা আমি তোমাদেরকে বিগত ক্লাসে কয়েকবার করাইছিলাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া সবসময় কি y² = 4ax এর সাথে তুলনা করবো, হ্যাঁ সবসময় y² = 4x এর সঙ্গেই তুলনা করবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তোমরা এটা নিয়েই বেশি প্যারায় থাকো যে ভাইয়া কখন কোনটার সাথে তুলনা করব, সব সময়ের জন্যই হচ্ছে
আমরা কি করব y স্কয়ার ইকুয়াল টু 4ax এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করব, তাহলে সব অ্যান্সার বনে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা প্রথম দিনের ক্লাসে ভাইয়া আমরা প্রথম দিনের ক্লাসে করছিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে পরাবৃত্তের ক্ষেত্রে কী হবে, উপবৃত্তের ক্ষেত্রে কী হবে সব কিছু শিখাইছি। সো দেখো আমাদের এই কন্ডিশনটা দেখো তো কী বলছে, যে ভাইয়া যদি সরল রেখা y ইকুয়াল টু mx প্লাস 2 প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 8x-কে স্পর্শ করে, তাহলে m এর মান কত হবে। দেখো এখানে কিন্তু তোমাকে m এর মান বলছে, নর্মালি তোমাকে c এর মান বের করতে বলতে। তাহলে দেখো আমরা কিন্তু কালকে একটা কি শিখছিলাম, কালকে একটা নিয়ম শিখছিলাম যে ভাইয়া আমাদের যদি একটা সরল রেখা অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c একটা সরল রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে অর্থাৎ y স্কোয়ার ইকুয়াল টু 4ax এটাকে যদি স্পর্শ করে, এটাকে যদি কি ভাইয়া স্পর্শ করে, তাহলে আমরা শর্ত কি জানি যে ভাইয়া আমাদের c ইকুয়াল টু a ডিভাইডেড বাই m হয়। এখন দেখো তোমার এখানে মজার বিষয় হচ্ছে যে ভাই এখানে m এর মান বের করতে বলছে, এখানে m এর মান, তাহলে দেখো c এর মান কত ভাইয়া, দেখো y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে এখানে c এর মান হচ্ছে কত ভাইয়া 2, তার মানে এখানে 2 বসাই দাও, 2 ইকুয়াল টু a এর মান কত, দেখো আমরা এখানে এটাকে ভাঙাই নিব, তার মানে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে দেখো 8x-ই থাকতেছে, তার মানে এই যে এইটার মান কি পাচ্ছি আমরা, এর মান পাচ্ছি। ওকে, তার মানে এর মান আমরা কত পাবো ভাইয়া 2 পাচ্ছি, আর m এর মান, তাহলে দেখো এখন আমরা যদি m আর গুণ করে দাও তাহলে m 2 ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের শুধুমাত্র 1 থাকতেছে। সো ফ্যান্টাস্টিকভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। অত ইতিমধ্যেই তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া সি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, শাবাশ, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। এখন দেখো এই সরলরেখাটা আর কিভাবে ঘুরায় আসতে পারে, দেখো এই সরলরেখাটাই যদি এরকম থাকে যে ভাইয়া আর একটা কন্ডিশনটা দেখো যে ভাইয়া ধরো y ইকুয়াল টু mx প্লাস c, mx প্লাস c এই সরলরেখাটা আমাদের কি করছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই পরাবৃত্তকে স্পর্শ করছে, তাহলে আমাদের c ইকুয়াল টু সূত্র কী হবে বলো দেখি, তাহলে আমাদের c ইকুয়াল টু সূত্র কী হবে। দেখো মাঝে মাঝে তোমাদের একটু চেঞ্জও আসতে পারে যে ভাইয়া দেখো সবসময় যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণের সাথে তুলনা করবে, বিষয়টা এমন না। পরবর্তীতে আরও একটা সমীকরণ আছে কি ভাইয়া, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখন যদি এই সরলরেখাটা যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটার সঙ্গে স্পর্শ হয়, তাহলে আমাদের সি এর মান কীভাবে বের করব। সবাই একটু দ্রুত চেষ্টা করো, ঠিক আছে, সবাই একটু দ্রুত চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করে দেখি পারো কিনা, সবাই একটু দ্রুত চেষ্টা করে দেখি ভাইয়া পারো কিনা, সবাই একটু দ্রুত চেষ্টা করি আমরা দেখি পারি কি না। কার কার মনে আছে, কার কার মনে আছে, না মনে থাকলে বলবা যে ভাই মনে নাই, একটু বলে দেন, ঠিক আছে, না মনে থাকলে বলবা, না মনে থাকলে বলবা। তো সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত, ওকে, দ্রুত বলো, দ্রুত দ্রুত, সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া আমাদের এটা কি হবে। ওকে, এই যে অনেকেই খেয়ে ফেলছো, অনেকেই খেয়ে ফেলছো, মাইনাস এ এম স্কোয়ার হবে রে, কালকেই শিখাইলাম, এতক্ষণ লাগতেছে অফ অ্যান্সার দিতে। দেখো আমাদের যদি সরল রেখাটা অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c এটা যদি আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে আমরা c ইকুয়াল টু a ডিভাইডেড বাই m জানি, বাট এইটার ক্ষেত্রে যদি পরাবৃত্তটা আমি চেঞ্জ করে দেই যে ভাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay করে দেই, তাহলে c ইকুয়াল টু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে আমাদের মাইনাস a ইন্টু এম স্কোয়ার, মাইনাস a ইন্টু এম স্কোয়ার। এই তো সুজন পারছো পরবর্তীতে, এই তো সবাই অ্যান্সার দিচ্ছ, বাট হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার দিতে কি হয় ভাইয়া, আমি বলার সাথে সাথেই অ্যান্সার দিবে। দেখো তোমাদের সময় দিছি, তবুও হচ্ছে অনেকেরই কমেন্ট দেরি করে আসছে, নেটের প্রবলেম নাকি কি আমি বুঝতে পারলাম না বিষয়টা। ওকে, সো দেখো এই যে বৃষ্টি এ এম স্কোয়ার না ভাইয়া, মাইনাস এ এম স্কোয়ার, এটা একটু কারেকশন করে নিবা, মাইনাস এ এম স্কোয়ার। ওকে আচ্ছা, তো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে। সো খেয়াল রাখতে হবে এখানে কি ভাইয়া, খেয়াল রাখতে হবে এই জিনিসটা, খেয়াল রাখতে হবে আমাদের কি ভাইয়া এই জিনিসটা যে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স আছে নাকি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আছে, ঠিক আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax নাকি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা একটু খেয়াল রাখবা পরাবৃত্তের সমীকরণটা। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, পরবর্তী কোশ্চেনটা অনেক সহজ, এটা এই টাইপের কোশ্চেনও আমরা কালকে সমাধান করাই দিছি, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমাদের কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং এর আমাদের বৃহতাক্ষের অর্ধেক হলে, দেখো আলটিমেটলি কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং এর বৃহতাক্ষের যদি অর্ধেক হয় তাহলে উৎকেন্দ্রিকতা কত হবে। তাহলে কি ভাইয়া, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে দেখো আমাদের উপকেন্দ্রের আমাদের দেখো কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বর
সূত্র কি ভাইয়া? দেখো এখানে কিচ্ছু বলা নাই যে ভাই এ বড় নাকি বি বড়। যদি কিচ্ছু না বলা থাকে তাহলে আমরা কি বলছিলাম তোমাদেরকে কালকের ক্লাসে, যে ভাই এ কে বড় ধরে নিবা। কাকে বড় ধরে নিবা ভাইয়া? এ কে বড় ধরে নেবা। এ কে বড় ধরে নিয়ে তারপরে সূত্র ফেলাবা। তাহলে দেখো এ কে যদি আমি বড় ধরি তাহলে দেখো উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব নির্ণয় সূত্র কি ভাইয়া? যে 2b² ডিভাইডেড বাই এ। আমি মনে রাখার ট্রিক্স কি বলছিলাম যে ভাইয়া যেখানে দেখো এ বড় হলে এটার নিচে থাকে, আর যদি বি বড় হইতো তাহলে 2a² ডিভাইডেড বাই বি, তার মানে যেটা বড় হবে সেটা নিচে থাকবে। ওকে আচ্ছা, ইকুয়াল টু দেখো কি বলছে, ইকুয়াল টু দেখো বৃহদাক্ষের অর্ধেক। বৃহদাক্ষ দেখো, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, এটা আমি তোমাদেরকে কিভাবে শিখেছিলাম যে ভাই পরিবারের বড় ছেলে পরিবারের ছোট ছেলে, ঠিক আছে, বড় ছেলের সিদ্ধান্তই সবসময় রাইট হয়। তাহলে দেখো আলটিমেটলি আমরা এইভাবে বড়দের সিদ্ধান্ত রাইট হয়, তার মানে আমরা এখানে চেঞ্জ হয় না। তার মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য এ বড় হলে 2a, বি বড় হলে 2b। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি ভাই? ছোট ছেলে বা ছোট মেয়ে একটু পাকনা থাকে, এইভাবে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে তখন আমাদের কি চেঞ্জ হবে, এ বড় হলে 2b হবে এবং যদি বি বড় হয় তাহলে 2a হবে। তাহলে দেখো এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ তো চেঞ্জ হবে না ভাইয়া, বৃহৎ অক্ষ তো কি হবে? চেঞ্জ হবে না, বৃহৎ অক্ষ চেঞ্জ হবে না। তার মানে দেখো বৃহৎ অক্ষের অর্ধেক, তার মানে হাফ, এখানে হবে 2a। ওকে আচ্ছা, তাহলে দেখো এখানে হাফ আর এখানে 2 কেটে দাও, হাফ আর 2 কেটে দাও, তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া? 2b² ইকুয়াল টু a² আসতেছে। তার মানে আমরা a² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে হাফ। ঠিক আছে, তো এখন উৎকেন্দ্রিকতা বের করো। উৎকেন্দ্রিকতা খুবই সহজ। উৎকেন্দ্রিকতা কি করবো আমরা ভাইয়া? উৎকেন্দ্রিকতা করার সময় আমরা ই ইকুয়াল টু √1 মাইনাস আমরা কি জানি যে ভাইয়া b² ডিভাইডেড বাই a², যেহেতু a বড়। তাহলে দেখো এখানে মান বসাই দাও যে ভাইয়া 1 মাইনাস বি, বি এর মান b² মাইনাস a² মান কত? হাফ। তাহলে দেখো আমাদের এখান থেকে আসতেছে পুরোটাই হাফ। তাহলে আমাদের হাফের উপর আবার স্কোয়ার করিও না, কারণ আমাদের হচ্ছে কি আমি এখানে কি লিখছি, এখানে b² ডিভাইডেড বাই a²। ঠিক আছে, সো দেখো এখানে হাফের উপর স্কোয়ার না, কারণ b² ডিভাইডেড বাই a² এর মানেই হচ্ছে হাফ। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই √2, 1 ডিভাইডেড বাই √2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব আমরা ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা বলতে পারতেছি যে ভাইয়া আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা বলতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। এই তো তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো, সাবাস, যে ভাইয়া ডি হবে, ডি হবে, ডি হবে। ওকে ধন্যবাদ। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ারলি বুঝলাম কিনা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ারলি বুঝলাম কিনা আমাকে একটু বলো যে সবার ক্লিয়ার কিনা। ওকে, এই তো সবাই যারা অ্যান্সার করছি সবাই করে ফেলছে। এই যারা ক্লাসে উপস্থিত আছেন, যারা ক্লাসটা শেয়ার করেন নাই, তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে লেখেন যে ভাইয়া শেয়ার ডান। ওকে দেখো আমাদের এই পুরো প্রোগ্রামটা তোমাদের জন্য সম্পূর্ণতাই ফ্রি। ঠিক আছে, সো আমরা আলটিমেটলি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া যায়। সো যেহেতু এই ফ্রি প্রোগ্রাম, আমরা চাই যাতে এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছাক, যাতে করে সবার একটু হলেও কাজে লাগে শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে গুছাই নেওয়ার জন্য। সো অবশ্যই একটু কমেন্টে শেয়ার করে একটু শেয়ার ডান লিখতে পারি। ওকে সো চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে শেয়ার ডান ভাইয়া, এই তো ধন্যবাদ ভাইয়া সুজন। ওকে এই যে সুজনের মতো লক্ষ্মী বাচ্চার মতো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে সো দেখো আমাদের তোমাদের উদ্দেশ্যে কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড টাইমের যে কোর্সটা প্রতিশ্রুতি 1.0 সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মোট সবগুলো সাবজেক্টের এই 30টা করে লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং পুরো সিলেবাসটা শেষে আমাদের মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। ওকে সো এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 3500 টাকা, বাট তোমরা এখন ডিসকাউন্টে 1750 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ভর্তি হওয়ার জন্য অবশ্যই পেজে নক করবা অথবা হোয়াটসঅ্যাপ 01568252361 এই নাম্বারে যোগাযোগ করবা। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত পরবর্তী কোশ্চেনে চলে যাব। সো দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে আমাদের, যে ভাইয়া y ইকুয়াল টু হাফ x² প্লাস 1 পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল কত হবে। সো দেখো এই কোশ্চেনটা তোমরা অনেকেই বাংলা কথাটা দেখে ভয় খেয়ে যাবে, আচ্ছা কি বলছে এটা তো বুঝতেছি না, তাই না, কি বলতেছে এটা বুঝতেছি না। সো দেখো আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে যদি বুঝাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখো এটার পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক আমাদের কি বলছে, লম্ব, পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্ব, পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্ব। দেখো দেখো আমাদের এটা আগে সমাধান করি যে ভাইয়া সমীকরণটা কি দেওয়া আছে, যে ভাইয়া y ইকুয়াল টু হাফ x² প্লাস 1। সো দেখো এটাকে আমাদের আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে ভাইয়া, যেহেতু x এর উপর স্কোয়ার আছে তার মানে x² ইকুয়াল টু 4ay, এই সমীকরণে আমরা কনভার্ট করার চেষ্টা করব। সো দেখো এখান থেকে আমরা কি করতে পারবো ভাইয়া, এখান থেকে আমরা দেখো আমরা এই যে এখান থেকে 2y এই হাফটাকে এই পাশে পার করে দিলাম, 2y ইকুয়াল টু x² প্লাস 1। অতএব আমরা x² ইকুয়াল টু 2y মাইনাস 1 করে দিতে পারি। ওকে আচ্ছা এখন দেখো তাহলে এইটা আমাদের কি হবে, এইটা আলটিমেটলি আমরা যদি পরাবৃত্তের মতো দেখো এটার ক্ষেত্রে যদি আমরা এটার পরাবৃত্ত অঙ্কন করি, দেখো আমাদের একদম মেইন আদর্শ সমীকরণটা ছিল এই যে প্রথম যে সমীকরণটা ছিল যে ভাই y ইকুয়াল টু হাফ আমাদের x² প্লাস 1। দেখো আমাদের যদি পরাবৃত্তর
চিত্রটা অঙ্কন করি, তাহলে পরাবৃত্তের চিত্রটা কেমন হবে আমাদের? যেহেতু আমাদের কার উপরে এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে এক্স অক্ষকে ধারণ করবে, তাহলে আমাদের পরাবৃত্তের চিত্রটা হবে ঠিক এইভাবে। এখন উপকেন্দ্র, ধরো আমরা উপকেন্দ্র এটা ধরে নিলাম। সো আলটিমেটলি আমাদের এই যে উপকেন্দ্রের যে উপর যে আমরা লম্বটা অঙ্কন করলাম, উপকেন্দ্রের উপর যে লম্ব অঙ্কন করলাম, তাহলে দেখো এই যে এই জিনিসটার ক্ষেত্রফল তোমাকে চাইছে, ঠিক আছে? সো দেখো আমাদের কি বলছে, পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব। তাহলে দেখো আমি উপকেন্দ্র অঙ্কন করলাম এবং উপকেন্দ্রের একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল, তার মানে আমাদের এই পুরো জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। আর এটাকেই মূলত আমরা বলতেছি যে ভাইয়া কি, এটাকে আমরা কি হিসেবে মুখস্থ করছিলাম যে ভাই পরাবৃত্তের ক্ষেত্রফল। তাহলে দেখো এটাই আমাদের আলটিমেটলি পরাবৃত্তের ক্ষেত্রফল বোঝাচ্ছে। সো পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমি কিন্তু কালকে তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া পরাবৃত্ত ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হয় যে ভাইয়া 8/3 8/3 আর আমরা অধিবৃত্তের ক্ষেত্রে কি শিখছিলাম 1/6 আবার হচ্ছে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে কি শিখছিলাম π/ab। সো পরাবৃত্ত, উপবৃত্ত, আমাদের হচ্ছে অধিবৃত্ত, এইটা তিনটা অবশ্যই মনে রাখবা। যে কোনো একটা ক্ষেত্রফল যদি আসে তাহলে যে কোনো একটা থেকে ক্ষেত্রফল চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো এখন দেখো ভাইয়া আমাদের এখান থেকে এর মান লাগবে, তাই না? এখান থেকে আমাদের এর মানটা লাগবে। সো দেখো এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে আমরা দেখো 2টা যদি কমন নেই তাহলে আমাদের আসতেছে y - হাফ। তাহলে দেখো এখান থেকে আমরা বানাইতে হবে 4, তার মানে 4 আর এখান থেকে যদি হাফ করে দেই তাহলে দেখো আমাদের চলে আসতেছে, তার মানে y - হাফ। ওকে, তাহলে দেখো এই যে ঘুরে উল্টে আমাদের 2 × 4 2 থাকতেছে, তার মানে a = আমরা পাইলাম হাফ, পাইলাম আমরা হাফ। তাহলে দেখো 8/3 আর হাফ স্কোয়ার, হাফের উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া? হাফের উপর স্কোয়ার করলে 1/4। তাহলে দেখো আমাদের 8/3 × 12 আসতেছে, 8/3 × 12। আচ্ছা 8/3 × 12, সো এটাকে কাটাকাটি করো, তার মানে 4 × 2 = 8, 3 × 4 = 12, তার মানে 4/3 আসতেছে, 4/3। সো 4/3 কোথায় আছে দেখো, 4/3। আচ্ছা ও সরি, এখানে তো আমরা কি করছি রে, 4 × 2 = 8, 3 × 4 = 12, তার মানে 2/3 আসতেছে, 2/3। ঠিক আছে, সো আমাদের এই তো সি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো দেখো আমাদের কি আসতেছে ভাইয়া, 2y - 2 হবে না, 2y - 2, 2y - 2, 2y - 2 না, 2y - 2 হবে কেন? দেখো আমরা সিম্পলি জাস্ট এই হাফটাকে পেশে পার করে দিয়েছি, তাহলে 2y হচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কি করব ভাইয়া, দেখো এই সমীকরণটা দেখো যে ভাইয়া এখান থেকে আমরা 2y কে আমরা দেখো x² = 2y, দেখো এই 1টাকে পেশে পার করলে কি হবে -1। ওকে, সিম্পল একটা কাহিনী। ওকে, এই তো সি নাম্বার। ওকে, সি নাম্বার অ্যান্সার বলতেছো সবাই, 2/3। ওকে, সো এখন সবার ক্লিয়ার কিনা বলো, বৃষ্টি সহ সবার ক্লিয়ার কিনা? ভাইয়া 2y - 2 না, 2y - 2 হবে কেন ভাই? এইটা তো এই পাশে পার করে দিলাম, তাহলে তো আর 2 থাকতেছে না, এখন তো 2 সবগুলোর সাথে গুণ হয়ে যাবে না? সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি কি না, আচ্ছা আজকের এইভাবে ক্লাস নেওয়াটা তোমাদের কাছে বেশি ভালো লাগতেছে নাকি কালকে যেভাবে স্ক্রিন শেয়ারে ক্লাস নিলাম সেটা ভালো লাগছে? সেটা একটু আমাকে বলো দেখি, যে ভাই এভাবে ক্লাস করতে কি ভালো লাগতেছে? একটু লেখা খারাপ হইতেছে আমার, কারণ হচ্ছে দেখো নিচে হচ্ছে গ্রাফিক্স ট্যাবে লিখতে হচ্ছে, উপরে তাকায় এই জন্য একটু লেখা খারাপ হইতে পারে। সো আমাদের হয়তো 2-1 দিন সময় লাগবে এই স্মার্ট বোর্ডের প্রবলেমটা ঠিক করতে। আমাদের শুক্র শনি হচ্ছে ওদের অফিসিয়াল ডে অফ থাকে, কালকে লোক আসবে, সো ইনশাল্লাহ আশা রাখা যায় যে ঠিক হয়ে যাবে। যদি কালকেও না ঠিক হয় তখন আমরা কি এভাবে ক্লাস করব নাকি ডিরেক্ট হচ্ছে কালকের মতো স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখা যাবে না সেভাবে ক্লাস করবো? একটু আমাকে জানাও দেখি ভাইয়া, কোনটা তোমাদের কাছে বেটার? ঠিক আছে, ও আজকেরটা। আরে ভাইয়া 2 গুণ করি নাই রে বাবা, এই দেখো হাফ আছে, এই হাফটাকে বেশি পার করে দিছি, জাস্ট হাফটাকে বেশি পার করে দিছি। ঠিক আছে, অথবা তোমরা যদি উভয় পাশে 2 গুণ করো, তুমি কি এটা বলতেছো যে ভাই উভয় পাশে 2 গুণ করলাম যে 2y = x² + 2 থাকতেছে, এইভাবে এটার কথা বলতেছো? সো যেভাবেই করো না কেন তুমি, এই যে এর উপরে কোনো ইফেক্টই পড়বে না, একই অ্যান্সার আসবে, বুঝতে পারছো? একই অ্যান্সার আসবে। হাফ কি পুরোটার সাথেই গুণ আছে? না, এটা কেন হাফ পুরোটার সাথে গুণ থাকবে? হাফ তো পুরোটার সাথে গুণ নাই, হাফ তো শুধুমাত্র আছে কি ভাই x² এর সহগ আকারে। এখানে কি ব্র্যাকেট দেওয়া আছে? ব্র্যাকেট থাকলে বুঝতাম যে ভাই দুইটার সাথেই গুণ আছে, বুঝতে পারছি বৃষ্টি? এখানে তো ভাই ব্র্যাকেট দেওয়া নাই, আচ্ছা আজকেই ভালো লাগতেছে তোমাদের? আচ্ছা আজকে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাকে উপরে তাকায় লিখতে হচ্ছে, ঠিক আছে, এই জন্য লেখাগুলো একটু খারাপ হচ্ছে।
ওকে, প্যারা নাই, আমরা যতদিন আমরা হচ্ছে 2-1 দিন যদি এই প্রবলেমটা থাকে তাহলে আমরা এইভাবেই ক্লাস করব, কোনো সমস্যা নাই। সো চলো আমরা নেক্সটে চলে যাই ভাইয়া, ঠিক আছে? নেক্সটে চলে যাই। বৃষ্টি এখন ক্লিয়ার? বলো এখন ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে যে ভাইয়া x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1 উপবৃত্তটির ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? তাহলে দেখো এখন আমাকে ক্ষুদ্র অক্ষ বা বৃহৎ অক্ষ যাই বের করতে বলুক না কেন, সবার আগে দেখতে হবে এ বড় নাকি বি বড়, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দেখো এখানে এর মান কত ভাইয়া? এর মান 16, এর মান অর্থাৎ তার মানে 4 পাচ্ছি আমরা, আর বির মান হচ্ছে 3 পাচ্ছি। তার মানে দেখো এখানে অবশ্যই কে বড় ভাইয়া? আমাদের এ বড়। এখানে কে বড় ভাইয়া? আমাদের এ বড়, এ বড়। এখন এ বড় হলে তোমাকে বলছে ভাইয়া ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এখন ক্ষুদ্র অক্ষর দৈর্ঘ্য, ক্ষুদ্র মানে কি ভাই? ছোট, ছোট ছেলে বেশি পাকনা হয়। তার মানে এ বড় হলে কি হবে? বিপরীতটা হবে 2b। তাহলে দেখো এখানে a² ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে? 16। তার মানে a ইকুয়াল টু আমাদের কত ভাইয়া? 4। আর b স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া? b স্কোয়ার ইকুয়াল টু আমাদের 9 দেওয়া আছে। তার মানে b ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে দেখো এখানে 2b, তার মানে 2 × 3, তার মানে আমাদের 6 একক আসতেছে। 6 একক কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার, 6 একক। 6 একক, ওকে 6 একক। আচ্ছা আজকেরটা ভালো লাগতেছে কালকের থেকে? আচ্ছা আমার প্রবলেম হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি কষ্ট করে ক্লাসটা নিতে পারবো, তোমাদের প্রায় নেই। তোমাদের আলটিমেটলি যেটা করলে সুবিধা হবে সেটা সবসময় আমি করার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে আমার একটু প্রবলেম হলেও ব্যাপার না, আলটিমেটলি তোমরা ভালো কিছু করো। তোমরা পরীক্ষাগুলো দিয়ে, তোমাদের লাস্ট একটা পরীক্ষা আছে শুধুমাত্র কৃষিতে। সো আমি চাচ্ছি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি তোমাদের একটু হলেও যাতে হেল্প হয়, তোমরা যাতে এই সুযোগটা কাজে লাগিয়ে অন্তত একটা সিট নিশ্চিত করতে পারো, ওকে? সো আমার একটু কষ্ট হলো, কিচ্ছু যায় আসবে না। তোমরা যদি আলটিমেটলি একটা সিট নিশ্চিত করতে পারো, যখন তোমরা বলবা যে ভাইয়া আলটিমেটলি আমার অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, তখন এই কষ্টগুলো না একদম পানির সাথে মিশে যাবে ইনশাল্লাহ, ওকে? সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার হলে নেক্সটে চলে যাব। দেখো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে যাই, নেক্সটে কি বলছে দেখো। নেক্সট প্রশ্নটা দেখো যে ভাইয়া x² ইকুয়াল টু 4ay, x² ইকুয়াল টু 4ay পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ভাই? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা আলাদা জিনিস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটা আলাদা জিনিস। সো আমাকে একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করো। কমেন্ট সেকশনে একটু ভাইয়া অ্যান্সার করার চেষ্টা করে দেখি পাই কি না। কমেন্ট সেকশনে একটু অ্যান্সার করার চেষ্টা করো। কমেন্ট সেকশনে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি আমরা। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি যে ভাইয়া এটা কি হবে আমাদের। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, ডিরেক্ট মুখস্থ কিন্তু। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া সূত্র কিন্তু সুন্দর মতো বলে দিয়েছিলাম, সূত্রগুলান সুন্দর মতো বলে দিয়েছিলাম, মনে পড়ে? দেখো আমরা কি জানি, দুইটা কন্ডিশনে মনে রাখতে হবে যে ভাই y² ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে একরকম কন্ডিশন, আবার x² ইকুয়াল টু 4ay এটার ক্ষেত্রে আরেকটা কন্ডিশন, ওকে? এখন দেখো মজার বিষয় হচ্ছে যে এখানে কি আমাদের নর্মালি সচরাচর কিন্তু y² ইকুয়াল টু 4ax এই সমীকরণ দিয়ে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে, বাট এইখানে দেখো x² ইকুয়াল টু 4ay দিয়ে আসছে, x² ইকুয়াল টু 4ay দিয়ে আসছে। তার মানে এখানে খেয়াল রাখতে হবে। দেখো আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে দেখো সবার আগে তোমরা যেখানে গুলাই ফেলো সেটা আগে একটু ক্লিয়ার করে দেখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশনের ক্ষেত্রেই আমাদের মড 4a, এটার ক্ষেত্রেও হয় আমাদের মড 4a। বাট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বলে ভাইয়া সমীকরণ, তাহলে y² ইকুয়াল টু 4ax, y² ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a ইকুয়াল টু 0। তার মানে দেখো আমাদের এখানে কি x মাইনাস a ইকুয়াল টু 0, আবার এখানে হবে কি ভাই y মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আসতেছে ভাই y ইকুয়াল টু a, এখানে আসতেছে x ইকুয়াল টু a। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? y মাইনাস a, কারণ আমাদের x² ইকুয়াল টু 4ay আছে। তাহলে দেখো আমাদের y ইকুয়াল টু a, কোথায় আছে ভাইয়া? y ইকুয়াল টু a, ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো সবাই আমাকে একটু বলো ভাইয়া বুঝতে পারলাম কি না, সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি কি না। দেখো কোথায় কোথায় তোমরা ঝামেলা করতে পারো, কোথায় কোথায় তোমাদের প্রবলেম হইতে পারে আমি কিন্তু সব কিছুই বলে দিচ্ছি। এরপরেও যদি পরীক্ষায় ভুল করো তাহলে কিন্তু কিচ্ছু করার নাই ভাই, ঠিক আছে? সো সবাই একটু বলো যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি সবাই বুঝতে পারলাম কি না। এই তো সি হবে, ওকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাই, আমরা পারতেছি, ওকে আচ্ছা। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব।
নেক্সটে চলে যাবো। তাহলে দেখো ভাইয়া আমরা যদি নেক্সটে যাই, নেক্সট প্রশ্নটা কি বলা আছে দেখো তো। নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা বলা আছে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 6 পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে। পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কত হবে এটা তোমার কাছে চাইছে, তাই না? পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কত হবে এটা তোমার কাছে চাইছে। সো শীর্ষবিন্দু খুবই সহজ। পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি ভাইয়া? পরাবৃত্তের শীর্ষবিন্দু খুবই সহজ, 0 0। সো তার আগে তোমাকে আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে, আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন সমীকরণটা কি ছিল যে ভাইয়া ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 6। এখন আদর্শ সমীকরণের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম যে ভাইয়া এক্স এক পাশে রাখবা, ওয়াই আর এক পাশে রাখবা, এক্সগুলোকে এক পাশে রেখে বাকিগুলো সব পার করে দিবা, বা ওয়াইকে এক পাশে রেখে বাকিগুলোকে সব পার করে দিবা। তাহলে দেখো এখানে আমাদের ওয়াইয়ের উপর যেহেতু স্কোয়ার আছে, যার উপর স্কোয়ার থাকবে তাকে এক পাশে রাখবো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি 2x প্লাস 2x প্লাস না 2x মাইনাস হবে, 2x মাইনাস 2x সরি প্লাসই হবে কারণ এইখানেই তো আছে 2x প্লাস 6। ওকে আচ্ছা, জাস্ট খালি এই 2xটাকে আমরা এই পাশে পার করে দিলাম। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারছি ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 2 কমন নাও, 2 কমন নিলে x প্লাস 3 থাকতেছে, x প্লাস কি থাকতেছে 3 থাকতেছে। ওকে এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে তুলনা করবো, তার মানে 4 ইন্টু আমাদের হাফ করে দেই আমরা, তারপরে x প্লাস 3। তাহলে দেখো ঘুরে উল্টে 2 থাকতেছে, তার মানে আমাদের এর মানটা আমরা কত পাইতেছি ভাইয়া, এর মানটা দেখো আলটিমেটলি হাফ পাইতেছি। সো এর মানের দরকারই নাই কারণ এখানে আমাদের x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসাইলেই হবে। সো দেখো x ইকুয়াল টু 0 আবার y ইকুয়াল টু 0। দেখো কে জানি একজন প্রশ্ন করছিল যে ভাই কখন কার সাথে তুলনা করবো। আমি বলি সবসময় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, সবসময় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করবা। তাহলে দেখো এখানে আমাদের কি ভাই ওয়াই এর মান তো ওয়াই আছে, তার মানে ওয়াই 0 হবে, ওয়াই ইকুয়াল টু 0। আর এক্স এর মান দেখো, এক্স এর মান কি আছে ভাই, x প্লাস 3, তার মানে x প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু মাইনাস 3। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া, -3,0, -3,0 কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার, বি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সবার আগে অ্যান্সার করতে পারছি কে, সবার আগে অ্যান্সার করতে পারছো কে ভাইয়া, এই তো সবাই অ্যান্সার করতে পারতেছি। এশা অ্যান্সার করে ফেলছো, প্রেমা অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ সবাই, আমরা অ্যান্সার করে ফেলছি। আজকে ক্লাসের উপস্থিতি কম কেন রে, আমি কিছু বুঝতেছি না, হঠাৎ আজকে ক্লাসের উপস্থিতি কমে গেছে। আজকে ফাইনাল খেলা দেখতে সবাই কি ব্যস্ত, হাই হাই পড়াশোনা বাদ দিয়ে সবাই খেলা দেখতে ব্যস্ত, কিচ্ছু বুঝতেছি না করছে কি, সবাই খেলা দেখে ব্যস্ত। আচ্ছা বৃষ্টি হচ্ছে অনেকের এলাকায়, ও বুঝতে পারছি অনেকের এলাকায় বৃষ্টি, এই জন্য হয়তো লাইভের উপস্থিতি একটু কম। ওকে প্যারা নাই, এই তো প্রেমা বৃষ্টির মধ্যেও ক্লাস করতেছে, যাই হোক ভালো। সো চলো এখন দেখো সবার ক্লিয়ার ভাইয়া। দেখো এইখানে শীর্ষবিন্দু বের করতে বললে জানো কি ভাইয়া, দেখো একটা এই শীর্ষবিন্দুর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, এটা একটু ভালো মতো শিখে রাখো। শীর্ষবিন্দুর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে বিন্দু দ্বারা সিদ্ধ হবে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে। কি ভাইয়া, বিন্দু দ্বারা সিদ্ধ হবে। কেন সিদ্ধ হবে একটু বোঝার ট্রাই করো। দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই, চিত্র অঙ্কন করি। দেখো ভাইয়া একটা পরাবৃত্ত, একটা যদি আমি পরাবৃত্ত অঙ্কন করি, নিয়ামক রেখা অঙ্কন করি, তাহলে দেখো পরাবৃত্তের শীর্ষ, দেখো এটা আমরা একটা পরাবৃত্ত। সো শীর্ষবিন্দু কোনটা, এটা শীর্ষবিন্দু 0 0 এটা। এখন দেখো এই শীর্ষবিন্দুটা কিন্তু এই পরাবৃত্তের মধ্যেই অবস্থান করতেছে না, এই উপরিস্থেই অবস্থান করতেছে না, তার মানে এই পরাবৃত্তের যে সমীকরণটা হবে এই বিন্দু দ্বারাই সিদ্ধ হবে। তাহলে দেখো এখানে যদি আমরা বিন্দু দ্বারা সিদ্ধ করি তাহলে ওয়াই এর মানটা -3, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, যে -3 উপর স্কয়ার করলে 9 আসতেছে, -2x, তার মানে 2 × 0, তাহলে আমাদের কত আসতেছে। আচ্ছা সো এখানে -3 উপর স্কয়ার করো, -3 উপর স্কয়ার করলে কত আসতেছে আমাদের হচ্ছে 9 -2 আসতেছে। সো 9 মাইনাস এখানে যদি 0, তাহলে দেখো আলটিমেটলি আমাদের হচ্ছে, ও কি রে আমি ভুল করতেছি তো, এখানে আমাদের x এর মানেই তো -3, তাহলে দেখো ওয়াই এর মান আমাদের কত ভাই, ওয়াই এর মান 0, তার মানে 0 এর উপর স্কয়ার মাইনাস আমাদের 2 ইন্টু আমাদের হচ্ছে মাইনাস, তার মানে আমাদের কত হবে, -7 প্লাস হয়ে যাবে, 3 2 6, তার মানে 6 = 6। দেখছো সিদ্ধ হয়ে গেছে, 6 = 6। তার মানে শীর্ষবিন্দু যদি বের করতে বলে তোমাকে, তাহলে তুমি অপশন টেস্ট করে অর্থাৎ সিদ্ধ করে অ্যান্সার আনতে পারবা। যদি অপশন শীর্ষবিন্দু বের করতে বলে তাহলে তুমি অপশন টেস্ট করে অ্যান্সার আনতে পারবা। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া শর্টকাটটা আমাকে একটু বলো দেখি, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা শর্টকাটটা, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা শর্টকাটটা বলো। সবার শর্টকাটটা ক্লিয়ার কিনা বলো, সবার শর্টকাটটা ক্লিয়ার কিনা, সবার শর্টকাটটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলো দেখি ভাইয়ারা, সবার শর্টকাটটা ক্লিয়ার কিনা। আচ্ছা এই তো সুজন, একটা ম্যাচও দেখো নাই, ভালো করছো ভাই, এর আরও ওয়ার্ল্ড কাপ আসবে ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে গেলে
এই যে তুমি যদি ফার্স্ট টাইমার হও জাস্ট আরেকবার সুযোগ পাবা সেকেন্ড টাইমার, বাট ওইবার চলে গেলে আর কখনোই সুযোগ পাবা না। বাট ওয়ার্ল্ড কাপ বছরের পর বছর আসতেই থাকবে। ওকে, লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকক্ষণ পর ক্লাসে উপস্থিত হয়েছো, এই জন্য এই কথা বলতেছো। দেখো আমাদের একটু প্রবলেম হয়েছে স্মার্ট বোর্ডের কারণে, আমি এই জন্য গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখতেছি, উপরে তাকায় তাকায় লিখতে হচ্ছে, এই জন্য লেখাগুলো একটু আজকে বুঝতে কষ্ট হইতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করেন, কথাগুলোর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখি বুঝতে অসুবিধা হবে না। আর আমি পুরো দাগানো সাইডটা যদি দিয়ে দিব তখন একবার দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে ভাইয়া, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো, তাহলে নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো তো দেখি ভাইয়া, নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদের উদ্দেশ্যে। নেক্সট প্রশ্নটা একটু দেখার ট্রাই করি। নেক্সট প্রশ্নটা কি ভাইয়া, একটু দেখার ট্রাই করি। দেখো আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে, এর উৎকেন্দ্রিকতা কত হবে? তাহলে দেখো আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র কি ভাই? উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র হচ্ছে এ বড় নাকি বি বড়, এটা আগে খেয়াল রাখতে হবে। এ বড় নাকি বি বড়, এটা আগে খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের কি ভাইয়া, দেখো এখানে যেহেতু আমাদের কি যে এ আর বি এর মান দেওয়া নাই, তার মানে আমি আগে পি এর মানটা বের করতে হবে। এখন পি এর মানটা আগে বের করবো আমরা। দেখো পি এর মানটা যদি আগে বের করি, তাহলে দেখো আমাদের এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, কারণ বিন্দু দেওয়া আছে 6,4, তাহলে এক্স এর মান 6 স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস আমাদের কি, প্লাস আমাদের এখান থেকে করে নাও হচ্ছে আমাদের ওয়াই, তার মানে 4 স্কোয়ার। আচ্ছা দেখো 4 স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে 5 স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত আছে ভাই 1। তাহলে দেখো এখানে 36 ডিভাইডেড বাই পি স্কোয়ার আসতেছে, আর ইকুয়াল টু 1 মাইনাস আমাদের আসতেছে 16 ডিভাইডেড বাই 25। এটাকে লসাগু করো, তাহলে আমাদের কত আসতেছে, নিচে 25 থাকতেছে আর উপরে কত থাকতেছে 9 থাকতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আর গুণ করে দাও, তার মানে 9p স্কোয়ার ইকুয়াল টু আসতেছে কত আমাদের এখানে 900, গুণ করে দাও 25 আর 36 900 হয়ে যাবে, তার মানে পি স্কোয়ার ইকুয়াল টু 100 আসতেছে। তাহলে দেখো এখন আমরা যদি আদর্শ সমীকরণে বসাই দেই পি স্কোয়ারের মানটা, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে 100, আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের আসতেছে 25 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখন আমরা বলতে পারতেছি অবশ্যই এ বড়। এখন যদি এ বড় হয় তাহলে আমরা কি জানি যে ভাইয়া উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু √1 মাইনাস আমাদের কি হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের 1 মাইনাস বি স্কোয়ারের মান কত রে, বি স্কোয়ারের মান হচ্ছে 25 আর এ স্কোয়ারের মান কত 100। তাহলে দেখো এখানে আসতেছে কত ভাইয়া 75 ডিভাইডেড বাই 100 তার উপরে রুট, আর এখানে দেখো 3 25 75 4 25 100, তার মানে √3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। √3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। √2 ডিভাইডেড বাই 3 কোথায় আছে, এ নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই আমরা বুঝতে পারছি ভাইয়া, এই তো প্রেমা অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের কি হবে √3 ডিভাইডেড বাই 2। সবার ক্লিয়ার? একটু বলো দেখি আমাকে, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? আচ্ছা এখন কি লাইভ ক্লাস করতে কারো অসুবিধা হয়? যেমন আমাদের শুরুতেই হচ্ছে কয়েকদিন একটু প্রবলেম হয়েছিল যে ভাই কথার সাথে সাথে আমার হচ্ছে আলটিমেটলি ভিডিও প্লে হয় না। এখন কি সব ঠিকঠাক আছে? একটু বলো দেখি যে ভাই আমি যখন কথা বলি কথার সময় কি আলটিমেটলি ভিডিও প্লে এবং কথা ঠিকঠাক আছে? এখন তোমাদের ওই প্রবলেমটা আছে কি যেমন শুরুতে ছিল যে ভাইয়া কথা আগে যায় ভিডিও পরে যায়, বা ভিডিও আগে যায় কথা পরে যায়, এই টাইপের? সো আমাকে একটু বলো দেখি ভাইয়া, সবাই একটু বলো যে ভাইয়া ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যেগুলো থেকে নোট করাই দিছি ওগুলো থেকেই ঘুরে ফিরে ওইখান থেকেই প্রশ্ন আসবে। তোমরা জাস্ট এতটুকু বিশ্বাস রাখো, ভাইয়ার এই ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে করতেছো এনাফ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। তোমরাই একদিন, ঠিক আছে, এই যে আমি অনলাইনে আজকে তোমাদের সামনেই বলতেছি, তোমাদের মধ্যেই চান্স পাওয়া, দেখবা যে আমি ওই রেজাল্টগুলো নিয়ে ইনশাল্লাহ শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে, যে না এই ক্লাসই যথেষ্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে, সো আমার মধ্যে কনফিডেন্স এবং বিশ্বাস সবই আছে যে তোমরা এই ক্লাস করে ইনশাল্লাহ চান্স পাবা, ঠিক আছে। পরীক্ষার রেজাল্টের দিন ইনশাল্লাহ তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। ওকে, এখন সব কিছু ঠিকঠাক আছে? ওকে, নো প্রবলেম ভাই। আচ্ছা ওকে, আল্লাহ ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে যদি চলে যাই, দেখো তো নেক্সটে কি বলছে ভাইয়া, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া
4y² ইকুয়াল টু 5x পরাবৃত্তের উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এটা সূত্র কি বলো দেখি? উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটা এটা কি বোঝাচ্ছে বলো? দেখো এটা আলটিমেটলি যে বাংলা কথাগুলো দেখে মাঝে মাঝে তোমরা ভয় খেয়ে যাও। ভাই ভয় পাওয়ার কোনো দরকার নাই, তুমি চিত্র অঙ্কন করে নিবা। যখনই তোমার বুঝতে অসুবিধা হবে তুমি কি করবা? চিত্র অঙ্কন করে নিবা। যখনই তোমার বুঝতে অসুবিধা হবে তুমি কি করবা? চিত্র অঙ্কন করে নিবা। ওকে, সো দেখো চিত্রটা যদি অঙ্কন করি আমরা তাহলে কি আসতেছে ভাই? আমাদের চিত্র যদি অঙ্কন করি তাহলে দেখো আমাদের উপকেন্দ্র, তাহলে আগে দেখো আমরা হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করে নেই। এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা একটা পরাবৃত্ত যদি আমরা অঙ্কন করি তাহলে কি বলছে? উপকেন্দ্র। তাহলে দেখো উপকেন্দ্র এটা হচ্ছে A0, এটাকে উপকেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? S দ্বারা। আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু যেটা আমাদের 0 0। ওকে, তোমাকে বলছে যে ভাই উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে এতটুকু দূরত্ব তোমার কাছে চাইছে। দেখো চিত্র অঙ্কন করে দিলাম, এখন পারার কথা। এই এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলবো বলো দেখি? এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলবো বলো সবাই দ্রুত? যে ভাই এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলবো? এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলবো বলো দেখি? আচ্ছা, এগ্রিতে অ্যাপ্লাই করছে কত স্টুডেন্ট? আচ্ছা আমার জানা নাই এখনো সঠিক, ঠিক আছে? কোনো নিউজ পেপার দ্য ডেইলি ক্যাম্পাস দেখে নিতে পারো। কোনো নিউজ পেপারে পরিসংখ্যান প্রকাশ করে, একটু দেখে নিতে পারো। সো সবাই একটু বলো দেখি ভাই আমাকে। আরে জোস, এই তো বৃষ্টি, ধন্যবাদ। সো দেখো এটা কিন্তু আমাদের কি রে? এটা এর মান। দেখো এটা হচ্ছে এ। এখন তোমাকে যদি বলে ভাই উপকেন্দ্র এবং নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে সূত্র কি হবে? দেখো এখানে একটু তোমাদেরকে নোট করাই দিই। কি বলছে ভাই? উপকেন্দ্র ও শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও শীর্ষবিন্দু যদি হয়, উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর দূরত্ব কত ভাইয়া? এ। আর যদি আমি তোমাকে বলি যে ভাইয়া উপকেন্দ্র ও নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এটার দূরত্বটা কত হবে বলো? সবাই একটু কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো যে ভাইয়া উপকেন্দ্র এবং নিয়ামক রেখা, তার মানে এই যে উপকেন্দ্র এবং এই যে নিয়ামক রেখা এতটুকু দূরত্ব। অর্থাৎ আমি যদি কালারটা চেঞ্জ করি, একটু দেখো কালারটা চেঞ্জ করলে তোমরা একটু ভালো বুঝতে পারবা যে যদি আমাদের এই কন্ডিশনটা বুঝায়, দেখো এই কন্ডিশনটা বুঝায়, তার মানে এই যে এইখান থেকে শুরু করে মোট এই দূরত্বটা কত হবে? তাহলে দেখো এতটুকু এ হলে এটাও এ, এটাও কিন্তু আমাদের এ, তার মানে এখানে হচ্ছে 2a। তাহলে আমাদের এখানে সূত্রটা কত হবে? 2a। এই দুইটাই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে, এই দুইটাই আমাদের এগ্রিতে অলরেডি চলে আসছে। আমরা কালকে কিন্তু এই যে 2 এর সূত্র দ্বারা একটা ম্যাথ সমাধান করছি, তাই না? মনে পড়ে? কালকে কিন্তু 2 এর সূত্র দ্বারা একটা ম্যাথ সমাধান করছি, মনে পড়ে রে? মনে পড়ে। এই তো স্মিতা, বৃষ্টি, সুজন সবাই পারছে যে ভাইয়া আমাদের কত হবে? 2a। আমাদের কত হবে? 2a। ওকে, আচ্ছা সাবাস, ধন্যবাদ। আচ্ছা চলো আমরা এখন অ্যান্সারটা করে ফেলি। সো দেখো এখন আমরা যদি সমাধানে যাই, দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের সমীকরণটা লিখে নেই একটু, যে ভাইয়া 4y² ইকুয়াল টু 5x, বাট আমাদের কি লাগবে? আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে দেখো y² ইকুয়াল টু 5/4x, বাট এটা তো হবে না। আমাদের কি লাগবে? আমাদের y² ইকুয়াল টু আমাদের কি লাগবে ভাইয়া? 4ax। y² ইকুয়াল টু কি ভাইয়া? 4ax। এই সমীকরণে আনতে হবে, তাই না? y² ইকুয়াল টু 4ax। তাহলে দেখো এখানে আমরা কি করব? 5/16 করে দিই, তাহলে কিন্তু একই মান চলে আসবে। দেখো তাহলে 4 ইন্টু 5/16 করে দাও x, তাহলে দেখো এই যে 4 4 16, তার মানে 5/4ই থাকতেছে। তাহলে দেখো এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন 5/16, তাই না? 5/16 এটাই হচ্ছে আমাদের রাইট আনসার, যে ভাই 5/16 সি নাম্বারটা। ওকে, সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি? সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? এই তো সবাই অ্যান্সার করতেছি ভাইয়া 5/16। ওকে, ধন্যবাদ। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। নেক্সট প্রশ্নটা দেখি আমরা। নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদের? নেক্সট প্রশ্নটা দেখো তো কি বলছে, যে ভাইয়া x² ইকুয়াল টু 4ay পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে? তাহলে দেখো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে? ভাই এটা ডিরেক্ট মুখস্থ, এই পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হয়? একদম ক্লাসের শুরুতেই নোট করাই দিছি, সবাই অ্যান্সার করো। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? ডিরেক্ট মুখস্থ, একদম শুরুতেই নোট করাই দিছিলাম, সবাই একটু বলো দেখি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ডিরেক্ট 1, এটা সব সময়ের জন্য ফিক্সড, মনে রাখবো, আমরা মুখস্থ করে রাখবো। পরাবৃত্ত মানেই হচ্ছে 1, তার মানে সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এই তো তোমরা পেয়ে গেছো যে ভাইয়া সি নাম্বার 1 হবে। জোস, ধন্যবাদ। তো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো নেক্সটে কি বলছে? নেক্সটেও তোমরা পারবা। দেখো কোনো কণিকের উৎকেন্দ্রিকতা 1/√2 হলে কণিকের
কণিকটির নাম কি হবে? তাহলে দেখো 1 ডিভাইডেড বাই √2 এটা 1 এর সমান নাকি 1 এর থেকে ছোট নাকি 1 এর থেকে বড়? দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দেখি সবাই পারো কিনা। দ্রুত অ্যান্সার করো দেখি ভাইয়া, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করে দেখি আমরা পারি কিনা। সবাই দ্রুত দ্রুত দ্রুত। এই যারা লাইভে উপস্থিত আছে, যারা ক্লাসটা এখনও শেয়ার করি নাই, তারা একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখিও, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট যারা লাইভে ক্লাস করতেছো, প্রত্যেকটা স্টুডেন্টেই সবাই শেয়ার করে দিবা, ওকে? আচ্ছা, সবাই একটু বলো। আচ্ছা, এই তো সাবাস। সো দেখো আমাদের কি হবে ভাইয়া, দেখো আমরা কি শিখছিলাম যে 0 থেকে বড় 1 থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি বলবো? উপবৃত্ত। তাহলে আমরা কি বলবো ভাইয়া? উপবৃত্ত। আর যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হয় সেটাকে আমরা বলি অধিবৃত্ত। সেটাকে কি বলি ভাইয়া? অধিবৃত্ত। তাহলে আমাদের কি হবে রে? 1 থেকে ছোট না এই মানটা, তাহলে আমাদের কি হবে রে? উপবৃত্ত। তাহলে আমাদের কি হবে? উপবৃত্ত। এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের অ্যান্সারটা কি হবে? উপবৃত্ত হবে। আমাদের অ্যান্সারটা কি হবে? উপবৃত্ত হবে। আমাদের অ্যান্সারটা কি হবে? উপবৃত্ত। সো চলো নেক্সটে চলে যাব। নেক্সট দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ভাই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি রে? উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই এ বি। তাহলে দেখো এর মান কত ভাইয়া? a² ইকুয়াল টু 16 দেওয়া আছে, আবার b² ইকুয়াল টু 9 দেওয়া আছে। তার মানে a ইকুয়াল টু পাচ্ছি 4, আবার b ইকুয়াল টু পাচ্ছি 3। তার মানে দেখো 4 ইন্টু 3 ইন্টু পাই, তাহলে আমাদের 3 4 12 পাই। তাহলে 12 পাই কোথায় আছে আমাদের? ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা। দেখছো এই উপবৃত্তের ক্ষেত্রফল বেশ কয়েকবার কৃষি বিশ্ববিদ্যালয়ে রিপিট আসছে, সো তোমাদের বেলাও আসতে পারে। সো সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? সবার ক্লিয়ার কিনা? এই তো 12 পাই 12 পাই 12 পাই। ওকে সাবাস, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে যদি চলে যাই, দেখো নেক্সট কি বলছে। নেক্সট ম্যাথটা অনেক বড়, বড় হলে কোনো প্যারা নাই, আমরা তো সমাধান জানি। সো দেখো দেখো কি বলছে যে ভাইয়া y² মাইনাস আমাদের 4y মাইনাস 4x প্লাস 16 পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কত? ভাই যেটাই চাক না কেন তোমাকে পরাবৃত্তের সবার আগে আদর্শ সমীকরণে আনতে হবে। সো চলো আমরা আদর্শ সমীকরণে নিয়ে আসি। সো আমাদের একটু সমীকরণটা তুলে নেই যে ভাইয়া y² মাইনাস 4y ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে? ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে, দেখো আমরা যার উপরে স্কোয়ার থাকবে তাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে পার করে দেবো ওই পাশে। তার মানে এখানে হয়ে যাচ্ছে 4x মাইনাস 16। ওকে, তাহলে দেখো এখানে সূত্র গঠন করবো। তার মানে y² মাইনাস 2ab, তার মানে 2ab প্লাস b² তার মানে 4, ঠিক আছে? ইকুয়াল টু, তাহলে এখানে 4 বেশি নিচ্ছি, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য 4 যোগ করে দিতে হবে। তার মানে 4x, এখানে যদি আমরা 4 প্লাস 4 করে দিই তাহলে আসবে একদম ডিরেক্ট লিখি যে ভাইয়া মাইনাস 12 চলে আসতেছে। ওকে আচ্ছা, সো দেখো এখানে y মাইনাস 2 হোল স্কোয়ার পাইতেছি আমরা, ইকুয়াল টু আসতেছে 2 কমন নাও, তাহলে এখান থেকে 2 কমন নিলে x মাইনাস আমাদের 4ই কমন নাও একদম ডিরেক্ট। তাহলে দেখো 4 x মাইনাস আমাদের কত আসবে? 3 4 12, তার মানে 3 আসতেছে। ওকে আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারবো? 4 ইন্টু 1 ইন্টু x মাইনাস 3, তার মানে এর মান আমরা পাচ্ছি হচ্ছে 1। কেন আমরা এর মান বের করে নিলাম? কারণ আমরা পরাবৃত্তের, দেখো পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কি জানি? আমরা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কি জানি? পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কি জানি ভাইয়া? যে আমাদের x ইকুয়াল টু মাইনাস এ, x ইকুয়াল টু মাইনাস এ, x ইকুয়াল টু মাইনাস এ, এটা অবশ্যই কার ক্ষেত্রে? যে ভাইয়া y² ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে। ওকে আচ্ছা, সো দেখো এখন x এর কি ভাই? আমি কি বলছি সবসময় তোমরা কার সাথে তুলনা করবা? y² ইকুয়াল টু 4ax এর সঙ্গে। তাহলে x এর জায়গায় কি আছে? যে ভাইয়া x মাইনাস 3, তার মানে দেখো x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস এ, এর মান কত ভাইয়া? 1, তার মানে 1 বসাই দাও। তার মানে দেখো x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 3, তার মানে x ইকুয়াল টু 2 পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখো তো x ইকুয়াল টু 2 কোথায়? ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া? এ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। এই তো তোমরাও সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 অর্থাৎ এ নাম্বার আর এ জোস। সো ধন্যবাদ। সো সবার ক্লিয়ার ভাইয়া? একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? ওকে আচ্ছা, ওকে আচ্ছা, ক্লিয়ার। ওকে ধন্যবাদ। সো চলো
নেক্সটে যাব, নেক্সটে দেখি কি বলা আছে আমাদের প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, নেক্সট প্রশ্নটা সবাই একটু মনোযোগ দেই, আমরা সবাই একটু মনোযোগ দেই। দেখো কি বলছে যে ভাইয়া 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2i, হাই এখানে একটু টাইপিং মিস্টেক করছে, এটা তো আই হবে না, এটা হবে ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই, ঠিক আছে, এটা আই না, ওয়াই, ওকে। আচ্ছা, মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। উপবৃত্তের আমাদের কি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে ভাই? উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, তার মানে তোমাকে কি করতে হবে ভাই? উপবৃত্তের আদর্শ সমীকরণে কনভার্ট করতে হবে, তারপরে দেখতে হবে এ বড় না আর বি বড়, তারপরে উৎকেন্দ্রিকতার সূত্র নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি করব ভাই, যে এক্সগুলোকে এক পাশে দেখো, এ 2x² আমাদের আছে মাইনাস 8x, আর এখানে প্লাস y² মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 বসাই দাও। এখন আমরা কি করব? সূত্র গঠন করব, কারণ আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণ কি? x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1, এই পজিশনে আমাকে আনতে হবে, ওকে। আচ্ছা, সো দেখো এখন আমরা এটাকে কি করব ভাইয়া, এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে আমাদের থাকতেছে x² মাইনাস 4x, আর এখান থেকে ডিরেক্ট আমাদের এটা কিন্তু ডিরেক্ট সূত্র পড়ে যাচ্ছে যে ভাইয়া y মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র, ওকে, ইকুয়াল টু 0 বসাই দিলাম, ওকে। আচ্ছা, তারপরে দেখো এখানে এক সূত্র গঠন করো যে ভাইয়া x² মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ 4, আর এখানে আসতেছে y মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কি এক্সট্রা নিছি ভাই, এখানে 4টাকে এক্সট্রা নিলাম, বাট এখানে তো 2 আগে থেকে আমরা কমন নিয়ে রাখছি, তার মানে 4 দুগুণ 8 এক্সট্রা নিছি, তার মানে এই 8টাকে এপাশে পার করে দাও। কি করবো ভাইয়া, এই 8টাকে এ পাশে নিতে হবে, কারণ ব্যালেন্স করতে হবে, এখানে 8 বেশি নিছি, এখানেও 8 বেশি নিয়েছি, ওকে। তাহলে দেখো আমরা 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 পাইলাম, বাট এইখানে তো 8 থাকা লাগবে না, এখানে আমাদের 1 আনতে হবে আদর্শ সমীকরণ অনুযায়ী। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করবো জাস্ট, যে ভাইয়া এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 থাকতেছে আমাদের, প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের 8 ডিভাইডেড বাই 8 থাকতেছে ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এতটুকু আগে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে ভাই এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এতটুকু বলো আমাকে, এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই একটু বলো যে ভাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, একটু বলো। দেখো আমরা জাস্ট কি, যেটাই তোমাকে উৎকেন্দ্রিকতা করুক বা তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলুক, যেটাই বলুক না কেন, তোমার আগে টার্গেট কি ভাই? আগে টার্গেট হচ্ছে আদর্শ সমীকরণে আনতে হবে, আদর্শ সমীকরণে আনতে হবে, ওকে। সো সবার ক্লিয়ার কিনা এতটুকু বলো দেখি, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এতটুকু? তাহলে দেখো এখন কার মান বড় ভাই? এ, দেখো a² ইকুয়াল টু 4, আবার b² ইকুয়াল টু 8 আছে, তাহলে দেখো এর মান আসতেছে হচ্ছে আমাদের 2, আর বির মান কত আসতেছে রে? এটার উপরে রুট করে দিতে হবে, এটার উপর রুট করলে কত হবে? ভাই দেখো 2√2 হবে, 2√2 হবে, তাহলে কি বড় হবে? তাহলে আমাদের কি বড় হচ্ছে? আমাদের এখানে কিন্তু বি বড় হচ্ছে, ঠিক আছে। সো দেখো বি বড় হলে আমরা কি জানি, যে ভাই এখন উৎকেন্দ্রিকতা যদি বের করতে বলছে, তার মানে ই ইকুয়াল টু √1 মাইনাস আমাদের যেটা বড় হবে সেটা নিচে থাকে, তার মানে 8, আর উপরে হবে আমাদের কত ভাইয়া? 4। তার মানে দেখো এখান থেকে আসতেছে কত ভাইয়া? 8, আর এখানে আসতেছে কত আমাদের? 4। তাহলে আমাদের ডিরেক্ট চলে আসতেছে 2 ডিভাইডেড বাই আমাদের 2√2, তাহলে আমাদের এই 2 কাটা 1 ডিভাইডেড বাই √2 অ্যান্সার, 1 ডিভাইডেড বাই √2, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে আমাদের কত? রাইট অ্যান্সার। সো সবাই দেখি, ওরে জোস, সবাই অ্যান্সার করতে পারতেছো, আরে জোস, যে ভাইয়া আমাদের কি 2√2, এই 2√2 কেন? 1 ডিভাইডেড বাই √2, 2√2 না, 1 ডিভাইডেড বাই √2, টাইপিং মিস্টেক করা যাবে না, ওকে। সো আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার, এই তো সবাই পেরে গেছো, ওকে। সো সবার ক্লিয়ার কিনা বলো। দেখো এই টাইপের ম্যাথ নর্মালি পরাবৃত্ত থেকে বেশি আসে, বাট উপবৃত্ত থেকে কম আসে। উপবৃত্ত থেকে আসলে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, উপবৃত্ত থেকে যদি আসে ভাইয়া তাহলে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, উপবৃত্ত যদি থেকে আসে তাহলে ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। উপবৃত্ত থেকে আসলে একটু বড় ক্যালকুলেশন, কিচ্ছু করার নাই, একটু সময় দিয়ে ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করে নিতে হবে। তোমাকে সূত্র গঠন করতে হবে, তারপরে x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1, এই আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে, বুঝা গেছে? আচ্ছা, ওকে, আচ্ছা, বি ইকুয়াল টু 2√2 লিখছিল, আচ্ছা, ওকে, এসা বুঝতে পারছি, ধন্যবাদ। চলো নেক্সটে যাই আমরা, নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট কি বলছে, নেক্সট প্রশ্নটা দেখো, যে ভাইয়া
4x² প্লাস 4y² ইকুয়াল টু 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? ভাই দেখো, এই যে তোমরা অনেকেই বাংলা ভার্সন লেখাগুলো দেখে ভয় পাও। দেখো, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব চিত্র অঙ্কন করে নাও। একটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো কেন্দ্র এটা, কেন্দ্র থেকে পরিধি কোনটা? একদম ডিরেক্ট এই সাইডে। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত ভাই? আর। তার মানে তোমাকে ব্যাসার্ধর কথা বলতেছে। তোমাকে কি ব্যাসার্ধর কথা বলতেছে। তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে, এখানে আমাদের 4x² y²। দেখো এইটা সূত্র, এইটা আমাদের কি, এটা কিন্তু আমাদের কণিকের না, এটা কিন্তু বৃত্ত থেকে চলে আসছে। ঠিক আছে, কণিকেরই একটা পার্ট বৃত্ত, সো বৃত্ত থেকে কিন্তু চলে আসছে। দেখো এখানে আমাদের x² এর উপরও, আমাদের x এর উপরে স্কোয়ার আছে, y এর উপরে স্কোয়ার আছে। আমরা বৃত্তর সমীকরণ কি জানি যে ভাইয়া বৃত্ত হচ্ছে x এবং y এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, সেটা কিন্তু পরাবৃত্ত না। তাহলে দেখো এখান থেকে আমরা যদি 4 কমন নেই, 4 কমন নিলে x² প্লাস y² ইকুয়াল টু 1 থাকতেছে। তাহলে দেখো আমরা এখান থেকে x² প্লাস y² ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 লিখতে পারবো। আবার দেখো x² প্লাস y² ইকুয়াল টু হাফ স্কোয়ার লিখতে পারবো। এখন আমরা মূল বিন্দুগামী আমরা বৃত্তের সমীকরণ কি জানি ভাইয়া, যে x² প্লাস y² ইকুয়াল টু r²। তাহলে দেখো এখানে r এর মান কত ভাইয়া? হাফ। r এর মান কত পাচ্ছি আমরা? হাফ। তাহলে আমাদের কি অ্যান্সার হবে? ডি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই তো এসা সবার আগে অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া এক্সামে এত বড় রাফ করতে হবে। ভাই এত বড় বড় প্রশ্ন সবগুলাই এত বড় বড় আসবে না, তোমার পুরা এক্সাম মিলাই একটা বা দুইটা একটু বড় ক্যালকুলেশন থাকে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে কি বলছি, তোমরা 3 স্টেপে পরীক্ষা দিবা, লাস্ট স্টেপে গিয়ে এই বড় বড় ম্যাথগুলো সমাধান করবা। আর একটা বড় হলে কোনো প্যারা নাই ভাই, ওইটা অতটুকু জায়গা তুমি পাবা, একটু ফাঁকফুক করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, সো এই তো ডি নাম্বার সবাই পেরে যাচ্ছি। এ নাম্বার, এ হবে কেন রে বাবা? এ হবে কেন? দেখো এখানে r² এর মান চাইছে। দেখো কেন্দ্র থেকে ব্যাসার্ধ মানে কি ভাই? এটা কি r নাকি r²? এটা তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানেই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে r² ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। তাহলে r ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড বাই 2। বুঝছো? এই যে ভুল করা যাবে না, শুভঙ্করের ফাঁকিতে পড়া যাবে না স্মিতা। দেখো আমাদের এখানে কি ভাই, x² প্লাস y² ইকুয়াল টু r²। তার মানে r² ইকুয়াল টু আমরা কি পাচ্ছি যে ভাই 1 ডিভাইডেড বাই 4। আমাদের r² লাগবে না, ব্যাসার্ধ মানে rটাকে লাগবে, শুধু r। তাহলে শুধু r এর মান কত ভাইয়া? 1 ডিভাইডেড বাই 2। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, বুঝছি ভাইয়া, ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া 2x প্লাস 3y ইকুয়াল টু 6 ও অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত এলাকার বর্গ এককের ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল দেখো, এটা আবার কই, এটা সরল রেখা থেকে চলে আসছে। ঠিক আছে, কারণ আমরা কি জানি, x এর এবং y এর ঘাত যদি 1 থাকে তাহলে আমরা সেটাকে বলি সরল রেখা। দেখো আমাদের সমীকরণটা কি বলা আছে ভাইয়া, 2x প্লাস 3y ইকুয়াল টু 6। তাহলে x এরও ঘাত 1, পাওয়ার 1, y এরও ঘাত 1। তার মানে দেখো এটাও 1, এটাও 1। তাহলে এটাকে আমরা বলতেছি সরল রেখা। এটা কিন্তু পরাবৃত্ত না ভাই, সরল রেখা। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমরা এটা ছেদক আকৃতির সমীকরণ জানি না যে ভাইয়া x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এটা ছেদক আকৃতির সমীকরণ, আমরা সরল রেখায় তোমাদেরকে খুব সুন্দর মতো পড়াইছিলাম কিন্তু। সো দেখো ছেদক আকৃতির সমীকরণ, এটাকে যদি আমি গ্রাফ অঙ্কন করি ভাইয়া, এটা যদি গ্রাফে অঙ্কন করি তাহলে দেখো গ্রাফে কি হয়, এটা হচ্ছে a0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0b পয়েন্ট। তাহলে এই যে এতটুকু যদি পূর্ণ করে দেই তাহলে এতটুকুর ক্ষেত্রফল। সো এটাই কিন্তু তোমাকে চাইছে। দেখো এত রেখা ও অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত এলাকার ক্ষেত্রফল কত? তাহলে দেখো এই অংশটা চাইছে, কারণ এই অংশটা কিসের সঙ্গে আমরা একদম ডিরেক্ট সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে কিন্তু আমরা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ab। সো দেখো এখানে এর মান কত ভাইয়া? দেখো এখন আমরা এই যে মান বের করবো, তার মানে দেখো 2x ডিভাইডেড বাই, দেখো এখানে কিন্তু আদর্শ সমীকরণে 1 আছে ইকুয়াল টুর পরে, এখানে আছে 6, তাহলে 1 আনতে হবে। তাহলে এই 6টাকে ভাগ করে দাও, প্লাস 3y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে 3 দুগুণ 6 আর এখানে 3 দুগুণ 6, তার মানে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তাহলে এর মান কত ভাইয়া? a ইকুয়াল টু 3 পাচ্ছি, b ইকুয়াল টু কত পাচ্ছি? 2 পাচ্ছি। তার মানে হাফ ইন্টু 2 ইন্টু 3, তার মানে 2 কাটা, আমাদের শুধুমাত্র থাকতেছে 3 একক। সো 3 একক কোথায় ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ডি নাম্বারটা, এটা কিন্তু সরল রেখা থেকে চলে আসছে, বুঝছো? সো সবার 100% ক্লিয়ার ভাইয়া? এটা কিন্তু কণিকের প্রশ্ন না, সরলরেখা থেকে চলে আসছে। ওকে, সো একসাথে কয়েকটা মিক্স আপ আকারে দিছি আমি, কারণ আলটিমেটলি তোমরা যাতে মানে করো ধরতে পারো যে ভাইয়া আলটিমেটলি ধরতে পারো। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ভাইয়া বুঝি নাই আরেকবার। ওকে, ঠিক আছে। সো সবার
একটু রিমাইন্ডার করে দেই সবার উদ্দেশ্যে। ওই যে চেঞ্জ হয়ে গেছে, আমরা কনিক পড়তেছি, কনিক থেকে হঠাৎ করে সরলরেখায় চলে গেছে, অনেকের মাথা আউলাই গেছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ভাইয়া তো আসি। ওকে, দেখো এখানে কি বলছে ভাইয়া, 2x + 3y = 6। সবার আগে তোমাকে চিন্তা করতে হবে ভাই এটা কিসের সমীকরণ? এটা সরলরেখার সমীকরণ, বুঝছো? কারণ সরলরেখার সমীকরণে x এবং y এর ঘাত কত থাকে? 1। x এবং y এর ঘাত থাকে কত? 1। আর বৃত্ত সমীকরণে কি থাকে? x এবং y এর ঘাত থাকে 2, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, সো দেখো আর পরাবৃত্তের কি থাকে ভাইয়া? যে কোনো একটার উপরে x² = 4ay অথবা y² = 4ax, যে কোনো একটার উপরে স্কোয়ার থাকে। ওকে, যেহেতু এটা কি সরলরেখার সমীকরণ, এখন সরলরেখার আমরা ছেদক আকৃতির আদর্শ সমীকরণ কি জানি? x / a + y / b = 1। সো আমরা এই ছেদক আকৃতির আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করব। কেন? কারণ আমরা ছেদক আকৃতির আদর্শ সমীকরণের থেকে পাই আমরা এই যে দেখো আলটিমেটলি এটা যদি গ্রাফে অঙ্কন করি তাহলে এতটুকু ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ গঠন হয়, ত্রিভুজের ক্ষেত্রফল ½ ab, এই জন্য আমরা আলটিমেটলি এই সমীকরণে নিয়ে যাব। সো এই সমীকরণে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি এই ইকুয়ালটুর পরে 6 থাকা যাবে না, 1 আনতে হবে। সো আমরা 1 আনার জন্য এই 6টাকে উভয় পাশে ভাগ করে দিছি। দেখো ভাগ করে দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, এর মান পাইলাম, বির মান পাইলাম, ½ ab দ্বারা করে ফেললাম। সো সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই আমরা বুঝতে পারছি কিনা বলো তো দেখি ভাইয়া? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা ভাইয়া? যে কে বুঝো নাই এটা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু আমাকে দ্রুত বলো। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ওকে, জি ভাইয়া ক্লিয়ার এখন। ওকে, তাহলে ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যেতে পারি। দেখো নেক্সটে কি বলছে। নেক্সট এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, দেখি সবার আগে কে পারো। ওকে, এটা হলে আমাদের আলহামদুলিল্লাহ কনিক শেষ হয়ে যাবে। ওকে, সো চলো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 9x² + 4y² - 36 = 0 উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? তাহলে দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সবার আগে আমাকে দেখতে হবে যে ভাই এ বড় নাকি বি বড়, এটা আগে চেক করতে হবে। সো চেক করার জন্য আমাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। কি আদর্শ ফরম্যাটে? সো দেখো এখান থেকে আমাদের এখান থেকে লিখতে পারতেছি ভাইয়া 9x² + 4y² = 36, বাট এখানে তো 36 আনা যাবে না, এখানে তো 1 আনতে হবে। তাহলে দেখো ভাগ করে দাও। তাহলে দেখো আমাদের কি আসছে 9x² / 36 + 4y² / 36। তাহলে দেখো আমাদের 1। তাহলে দেখো এখানে আসতেছে x² / কত? আমাদের 4 আসতেছে, 4 আর প্লাস y² / 9 আসতেছে। তাহলে দেখো 1। তাহলে দেখো এখানে কি অবশ্যই বি বড় হচ্ছে। আর বি বড়, দেখো বি বড় হলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? দেখো বৃহৎ অক্ষ মানে বড় ছেলে, বড় ছেলে আলটিমেটলি বড়দের কথা নচ্চর হয় না। তার মানে এ বড় হলে 2a হয় বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আর বি বড় হলে 2b হয়। তাহলে দেখো এখানে যেহেতু বৃহৎ অক্ষ তার মানে 2b হবে, বি বড় যেহেতু। তাহলে দেখো 2bর মান কত ভাইয়া? বির মান দেখো এখানে বির মান হচ্ছে b² এর মান হচ্ছে 9, তাহলে বির মান হবে হচ্ছে 3। তার মানে দেখো এখানে 3 বসাই দাও, তাহলে 3 × 6, তার মানে 6 কত ভাইয়া? এই যে ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কত? বি নাম্বারটা রাইট অ্যান্সার। এই যে ক্লাসের শেষে এখন হচ্ছে পোলাপাই না জয়েন করতেছো, হাই হাই। এই ক্লাসের শুরুতে তোমরা কইছিলা ক্লাস, আমরা কিন্তু ক্লাস প্রত্যেক দিন না 9টার সময় শুরু হয়। কালকে একটু দেরিতে শুরু হয়েছিল কারণ কালকে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে? আজকে প্রবলেমও আছে, বাট এই প্রতিকূল পরিবেশকে আমি অনুকূল পরিবেশে আনতেছি, আনিয়ে তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? সো এই যে সবাই হচ্ছে দেখি উপস্থিতি বেড়ে গেছে লাস্টের দিকে আইসা। তোমরা কইছিলা ভাই প্রত্যেকটা দিন আমাদের রাত 9টার সময় ক্লাস অনুষ্ঠিত হয়, সো ঠিক সময় মতো চলে আসবা। ওকে, সম্পূর্ণ ফ্রি ক্লাস ইনশাল্লাহ। এই ক্লাসগুলোই তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে এনাফ। ওকে ওকে, এই তো সবাই পেরে গেছি আমরা। ওকে, ধন্যবাদ, সবাই পেরে গেছি। ওকে ওকে ওকে, সো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল। সো আলহামদুলিল্লাহ আমাদের কনিক শেষ, ঠিক আছে? আমরা কিন্তু দেখতে দেখতে দেখো পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি তোমাদের নিজ দায়িত্বে সম্পূর্ণ সিলেবাসটাই শেষ করাই দিব, কোনো প্যারা নাই। মুন্না ভাইয়া তো আসি, তাই না? তোমরা জাস্ট তোমাদের কাজ, তোমাদের ডিউটি, পড়াশোনাটা করে যাও ভাই, বাকিটা সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। ওকে, পুরোটাই শেষ করে দেবো। ওকে, সো একটু বলো ভাইয়া রেকর্ড দেখবো। আচ্ছা, এই রেকর্ড কেন দেখবা ভাইয়া? লাইভে থাকবা, লাইভে উপস্থিত থাকবা, তাহলে তোমার যে কোনো প্রবলেম হলে ওটাই সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা সবাই চেষ্টা করবা রেকর্ড করার জন্য। ফাইনাল ম্যাচ আমি জানি, এই জন্য আমি আজকে দেখা হতাশ। হায় হায়, ক্লাসের শুরুতে এত বাজে উপস্থিতি কেন? আমি জানি পোলাপাইন খেলা দেখতে গেছে, ঠিক আছে? ওকে, প্যারা নাই, ঠিক আছে? সো সবাই লাইভে উপস্থিত থাকবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেতে চাও তারা ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাদেরকে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো আজকে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে রাত 9টায় দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।